সামনে আমি যে গেস্টকে হাজির করেছি উনি আমার খুবই পছন্দের একজন মানুষ, তুই-তুকারি সম্পর্ক বলা যায়। তো নুহাল রহমান মানুষের ধরেন কিছু মেমোরি ফ্যামিলির ইনফ্লুয়েন্সে মানুষ ওই মেমোরিগুলোকে সজাগ করে রাখতে পারে, অ্যালাইভ করে রাখতে পারে। মানুষগুলা হয়তো রিপিটেডলি হয়তো স্টোরিটা আম্মু থেকে আমি এই স্টোরিটা অনেকবার শুনছি, এতবার শুনছি যে আমি এখন ভিজুয়ালাইজ করতে পারি ডাক্তারটা দেখতে কেমন ছিল, ডাক্তারটা কেমন আমার হাতে এখানে কাটতেছেন, আমি কেমন কাটতেছিলাম। ওদের যে হিটটা ওটা দেয়ালটা হচ্ছে রাতের বেলায় হচ্ছে আপনার ছাড়া শুরু করে না, সায়েন্সে তো ওরকম প্রবাবলি। সো তো এই হিটটা যখন ছাড়া শুরু করে তখন হচ্ছে তা আসি। তো আবার যে চিলে কোঠাটা ছিল বিল্ডিং এর একদম টপ ফ্লোরে, আমরা স্বাভাবিক ওই চিলে কোঠাটাতে এটা গরমকালের স্টোরি বলতেছি, আমার যেটা বই কন্ট্রোল করতো রিমোট কন্ট্রোলটা দিয়ে, আর আমি হচ্ছে দেখে থাকতাম। এবং পুরোটা সময় আমার খেলাটা ছিল এটাই, আমার পার্টিসিপেশনটা ছিল এটাই। আমি পুরোটা সময় ছাদে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার চ্যানেলে আমি নতুন একটা সেগমেন্ট শুরু করতে যাচ্ছি। সবাই আপনারা মোটামুটি জানেন যে পডকাস্ট এখন নতুন একটা সেন্সেশন বাংলাদেশে। আসলে বাংলা পডকাস্ট অনেক হচ্ছে, গোটা ওয়ার্ল্ডব্যাপী তো বিভিন্ন ভাষায় পডকাস্ট সবসময় হতেই থাকে। সো আমি নিজে আসলে পডকাস্ট দেখি, তো আমি ভাবলাম যে এই কারণে আমার এই চ্যানেলেও আমি পডকাস্ট নামে একটা নতুন সেগমেন্ট শুরু করি। তো এই পডকাস্ট সেগমেন্টে আজকের যে টপিকটা আমরা ঠিক করছি, সিন্স এটা আমাদের ফার্স্ট এপিসোড পডকাস্টের, তো এখানে আমরা কোনো পার্টিকুলার টপিকে থাকবো না, আমরা মোটামুটি আমাদের লাইফের বিভিন্ন ফেজ নিয়ে কথা বলবো। আই এম শিওর যারা আমার চ্যানেলে দর্শক আছেন আপনারা এখন বিভিন্ন স্টেজে লাইফের আছেন, কেউ হয়তো স্টুডেন্ট আছেন, কেউ হয়তো কর্মজীবী আছেন, কেউ হয়তো বিজনেসম্যানও আছেন। তো যেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায়, অর্থাৎ যখন আমাদের বয়স হয়তো 5 বছর ছিল, তখন আমরা পৃথিবীটাকে একরকমভাবে দেখতাম, যখন আমাদের বয়স 15 হয়েছে তখন একভাবে দেখতাম। সো আজকে আমরা মোটামুটি আলোচনা করব যে সেই বয়সে যে আমরা যেভাবে পৃথিবীটাকে দেখতাম ওইটার সাথে যখন আমরা রিয়েলিটি ফেস করলাম ডিফারেন্সটা আসলে কি। সো চলুন শুরু করি। আজকে আপনাদের সামনে আমি যে গেস্টকে হাজির করেছি উনি আমার খুবই পছন্দের একজন মানুষ, তুই-তুকারি সম্পর্ক বলা যায়। তো নুহাল রহমান চৌধুরী। সো সরাসরি তার কাছেই চলে যাচ্ছি। নুহাল, তোর পরিচয় দিয়ে যদি আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, সো আমি আপনার হয়তো বললে যে আমি আপনার নাম নুহাল, অ্যান্ড আমি রাইট নাও ঢাকায় একটা লোকাল কোম্পানিতে জব করতেছি, ব্র্যান্ডে আছি, ব্র্যান্ডে কাজ করতেছি। এবং তার আগে অনেক বছর হচ্ছে আমি নোবেল ভাইয়ের সাথে অনেক দিন কাজ করার সুযোগ হয়েছে আমার বাংলাদেশের একটা লোকাল এফএমসিজি কোম্পানিতে। সো আর আমাদের কমন গ্রাউন্ডটা হচ্ছে আমরা মার্কেটিং স্টুডেন্ট দুজনই, আর হচ্ছে আমাদের ব্র্যান্ড কমিউনিকেশন এইসব জিনিসপত্র নিয়ে অনেক কথাবার্তা হয়, আর সাহিত্য নিয়ে আমাদের অনেক বেশি কমন গ্রাউন্ড আছে। সো অনেক কিছু নিয়ে আমাদের কমন গ্রাউন্ড থাকার কারণে আমাদের একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে, ডিসপাইট হিম বিং I guess 4 or 5 years senior দেন মি, অথবা আরও বেশি, না সরি আরও বেশি, তাই না? 7-8 বছর হবে না? আপনি হচ্ছে বুড়া বানাই দে, সমস্যা নেই। হ্যাঁ, 7-8 বছর তো হবে ভাই, যাই হোক, তো দেখে মনে হয় না। সো হ্যাঁ, আপনার প্রশ্ন কিছু বলে দিয়েছে ভাই। প্রশ্ন আসলে ছিল না, ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডাকশনের ভিতরে ইউজ টু না তো। ঠিক আছে, ফাইন। আসলে আমরা কোনো ফর্মালিটি আসলে রাখতে যাচ্ছি না এখানে, যদিও আমার কাছে মনে হয় যে আমি একটু চেষ্টা করি ফর্মাল না থাকার, বাট আসলে ফর্মাল হয়তো অনেক সময় হয়ে যায়। এনিওয়েজ, তো প্রথম যে বিষয়টা নিয়ে আমার মনে হয় যে আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে যে তোর একবারে ছোটোবেলার কোন স্মৃতিটা এখনো মাঝে মধ্যে মাথায় হয়তো চলে আসে, কোনো মানে এটা ডাজন্ট হ্যাজ টু বি যে খুব ইম্পর্টেন্ট কোনো একটা ইভেন্ট, এরকম না, র্যান্ডম। যেরকম আমি যদি একটা বলি, ছোটোবেলায় আমার বয়স তখন 5-6 মতোই হবে। তো তখন ওই যে বিটিভিতে আলিফ লায়লা হতো। হ্যাঁ, তো কেন জানি আমার মাথায় এই স্মৃতিটা মাঝে মধ্যে আসে। তখন তো যে বিটিভির অ্যান্টেনা ছিল না, তো বাসের আগায় যে অ্যান্টেনা, তো আমরা বগুড়ায় কলোনিতে থাকতাম, রেলওয়ে কলোনিতে। তো ওখানে দেখা যাচ্ছে যে ওই আমার মাঝে মধ্যে এটা আসে যে ওই টিভির ওই ডিশ, ওই কী বলে, অ্যান্টেনা ধরে ভাইয়া বা আব্বু হয়তো টিভি দেখতেছে, ঠিক আছে কিনা, আর আমি ঘুরাচ্ছি। যে খুবই র্যান্ডম একটা স্মৃতি, কোনো মেবি রেলিভেন্ট না, বাট এটা সামটাইমস আমার মাথায় চলে আসে। কেন আসে আই ডোন্ট নো, বাট আসে। মেবি এটা আমার একটা কোর মেমোরি। হ্যাঁ, সো এনিথিং। সো তোর এরকম কোনো কিছু আছে কিনা? আচ্ছা, এই ধরনের টুকটাক মানে ছোটোখাটো মেমোরিজ অনেকগুলোই আছে। আমি তার মধ্যে আমার একটা মেমোরি আছে, কিছু মেমোরি থাকি আমি মনে করি
মানুষের ধরেন কিছু মেমোরি ফ্যামিলির ইনফ্লুয়েন্সে মানুষ ওই মেমোরিগুলোকে সজাগ করে রাখতে পারে, অ্যালাইভ করে রাখতে পারে। মানুষগুলা হয়তো রিপিটেডলি হয়তো স্টোরিটা শুনছে মানুষটা। ধরেন আমার ছোটবেলা একটা পার্টিকুলার হাত কেটে যাওয়ার একটা মেমোরি আছে আমার এখানে, একটা খাওয়া হয়েছিল তো ওটা কেটে অপসারণ করা লাগছিল, ওটা দাগটা আমি এখন ক্যারি করি। তো এই এত ছোটবেলা মেমোরি আমার মনে নাই, কিন্তু দাগটা ক্যারি করে আসি, এটা আমার এই কারণে আমার এটা ফার্স্টে মাথায় আসে। এবং আর ধরেন তখন আম্মু থেকে আমি এই স্টোরিটা অনেকবার শুনছি, এতবার শুনছি যে আমি এখন ভিজুয়ালাইজ করতে পারি ডাক্তারটা দিকতে কেমন ছিল, ডাক্তারটা কেমন আমার হাতে এখানে কাটতেছেন, আমি কেমনে কানতেছিলাম, চিল্লাচিল্লি করতেছিলাম, আমি সব কিছু ভিজুয়ালাইজ করতে পারি। বাট এটা আমার পুরোটাই ইমাজিনেশন, আমি প্রিটি মাচ শিওর এটা রিয়েল না। সো হাফ কাটা এটা রিয়েল, সো এটা ইজ দেয়ার। আর ডিয়ারলি একটা যদি মেমোরি শেয়ার করি, যেটা আমার অ্যাকচুয়ালি এটা কেউ আমাকে বলে নাই, কারো ইনফ্লুয়েন্সের কারণে আমার মাথায় আছে, ব্যাপারটা এমন একদমই না। সেরকম একটা মেমোরি হচ্ছে আমরা চিটংয়ে মুরাদপুরের যে বাসায় থাকতাম, মোহাম্মদপুরের ওই সাইডটাতে মুরাদপুরে, আমরা হচ্ছে আমার ফুফুর বিল্ডিংয়ে টপ ফ্লোরে থাকতাম। টপ ফ্লোর মানে হচ্ছে আমরা একদম চিলে কোঠায় থাকতাম। সো আমার চিলে কোঠাতে বড় হওয়ার পরে চিলে কোঠাতে থাকার আমার অনেক ইচ্ছা জাগছে, হুমায়ুন আহমেদের বিভিন্ন বইটাই পড়ে, কিন্তু চিলে কোঠাতে থাকার সুযোগ আর হয়নি। তো ছোটোবেলায় যখন হচ্ছে আমি বুঝতাম বা আমি যখন ডিসিশন মেকার ছিলাম না, তখন আমার চিলে কোঠাতে থাকার সৌভাগ্য হয়েছিল। সো সৌভাগ্য বা দুর্ভাগ্য বলা যায়, অনেক গরম পড়তো তখন চিলে কোঠায়, ভাই মানে অনেক তাড়া লাগে, অনেক গরম লাগে স্পেশালি গরমকালে, বিকজ রোদের যে হিটটা, ওটা দেয়ালটা হচ্ছে রাতের বেলায় হচ্ছে আপনার ছাড়া শুরু করে না, সায়েন্সে তো ওরকম প্রবাবলি। সো তো এই হিটটা যখন ছাড়া শুরু করে তখন হচ্ছে তা আরো বেশি গরম লাগা শুরু করে। যাই হোক, মূল গল্পে আসি। তো আবার যে চিলে কোঠাটা ছিল বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে, আমরা স্বাভাবিক ওই চিলে কোঠাটাতে, এটা গরমকালের স্টোরি বলতেছি, আমার যেটা মাথার মধ্যে স্ট্রংলি মনে আছে সেটা হচ্ছে তখন খুব গরম পড়তো ওই সময়টাতে। আমার বয়স হচ্ছে 5-6 বছর। আমাদের বিল্ডিংটাতে তো তখন আমরা খুব স্বাভাবিক লিফট দেখি নাই, আমরা 5 তলায় হেঁটে প্রতিদিন যাওয়া আসা করতাম, ওটা নিয়ে সমস্যা হতো না এরকম। এটা বেশ পুরানো একটা বাড়ি ছিল, মোটামুটি পুরানো। তো ওই বিল্ডিংটা হচ্ছে আমরা 5 তলায় চিলে কোঠাতে যখন থাকতাম, তখন মাঝে মাঝে আব্বু আমার সাথে শুক্রবারে, স্পেশালি শুক্রবারে, তো ওই উইকেন্ডে হচ্ছে আব্বু আমার সাথে বসে রিমোট কন্ট্রোল একটা রেসিং কার ছিল, প্রবাবলি আমার কোনো একটা চাচা আমাকে গিফট করছিল এটা। তো ওই রিমোট কন্ট্রোলের রেসিং কারটা আমরা হচ্ছে ছাদের মধ্যে চালাইতাম রিমোট কন্ট্রোল। তো ওটা আব্বুই কন্ট্রোল করতো। তখন আমার কিন্তু খেলার বয়স আছে, আমি চাইলে রিমোট কন্ট্রোল দিয়ে করতে পারি, বাট আব্বুই কন্ট্রোল করতো রিমোট কন্ট্রোলটা দিয়ে, আর আমি হচ্ছে দেখে থাকতাম। এবং পুরোটা সময় আমার খেলাটা ছিল এটাই, আমার পার্টিসিপেশনটা ছিল এটাই। আমি পুরোটা সময় ছাদে, আমি একটু ভিজুয়ালাইজ করে বলি আপনাকে, মানে আমার বাসা চিলে কোঠার রুমটা থেকে বের হওয়ার পরে ছাদের একটা কর্নার আছে, ছাদের কর্নার না, ছাদের হচ্ছে ঢুকার মুখ হচ্ছে একটা মানে উঁচু করে দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, আলাদা করার জন্য একটু উঁচু করে দেওয়া আছে, চৌবাচ্চা টাইপের একটু। তো ওই জায়গাতে আমি আর আব্বু বসতাম গেটটার ওখানে মুখে, অ্যান্ড ওইখানে হচ্ছে গাড়িটা ছেড়ে দিয়ে আব্বু পুরাটাতে জুমার নামাজের আগে কথা বলতেছে এটা, হ্যাঁ এটা ধরেন টাইমটা অ্যারাউন্ড 10-11টা হবে, প্রতি শুক্রবারে এই টাইমে হইতো। সো ওই টাইমে আব্বু কিন্তু খেলতো আর আমি হচ্ছে দেখে থাকতাম। এবং পরবর্তীতে এই মেমোরিটা আমার মধ্যে এখন পর্যন্ত এটা খুবই সুন্দর একটা মেমোরি হিসেবে আমার মধ্যে কাজ করে। আমি মানে আব্বুর সাথে কাটানো একটা খুব সুন্দর মোমেন্ট হিসেবে মাথায় আসে প্রায়ই। আব্বুর সাথে যদি বলে, আব্বুর সাথে পার্টিকুলারলি আমার যদি মেমোরির কথা বলেন, এটাই আমার এই বংশগত মেমোরি যদি অনেক বলেন, তার মধ্যে এটা একটা মানে প্রমিনেন্ট মেমোরি হিসেবে আছে আর কি। সো বড় হয়ে এটা কেন আমাকে আরো বেশি ট্রিগার করে, এটা একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, বা আপনি জিজ্ঞেস করার সাথে আমার টপ অফ মাইন্ড থেকে আমি কেন এই স্টোরিটা বললাম, এটার রিজন হচ্ছে স্টোরিটা আমি যত বড় হয়েছি আমাকে লাইফে বিভিন্ন ফেজে একটা ছোটো ছোটো একটা মানে মেসেজ কনভে করছে। এখন যখন আমি বাবা হয়েছি, তো আমার কাছে আমার মনে হয় যে অ্যাজ এ ফাদার, আব্বু ওই সময় আসলে আব্বু বয়স কত, আব্বু তখন প্রায় 40-এর কাছাকাছি, একটা ছেলে তো অনেক না 40-এর কাছাকাছি হবে না, সরি আব্বুর তখন বয়স হচ্ছে 35-এর মতো। এই তো আপনার চা একটু ছোট হবে, ঠিক আছে। তো এখন আব্বু হচ্ছে ওই সময়ের মধ্যে আব্বুর মধ্যে চাইল্ডিশনেসটা আছে। আব্বু একটা ব্যাংকে জব করে, বা মানে তাকে আমি যখন কঠোর দেখি, ওই ফেসটা আমি ওই সময় দেখি না। আমি আব্বুর ব্যাপারে যখন মানে চিন্তা করি, তখন ওই যে একটা পার্টিকুলার ফেসটা আমার কাছে আসে, এটা পুরো আব্বুর ব্যাপার, পুরো মেমোরি যা আছে আমার, সেই পুরো মেমোরিটা কন্ট্রাডিক্টরি। আচ্ছা, তাকে আমি একটা কঠোর মানুষ হিসেবে মানে মোটামুটি কঠোর মানুষ আছে, সে মোটামুটি নিয়ম শৃঙ্খলাপূর্ণ বা একটু
মানে এরকম হয় আর কি ট্র্যাডিশনাল। পছন্দ করে না। হ্যাঁ, ট্র্যাডিশনাল আমাদের সময় 90s এর ফাদাররা যেরকম হতো ওই সময়ের মতো করে, বাট আমি খেলতাম, আব্বুকে খেলতে দেখতে আমার কাছে খুব মজা লাগতো। এখন আমি চিন্তা করি যে ধরেন আমি ব্যবহার পর চিন্তা করি একটা ছেলে আসলে এই যে ওই আমার মধ্যেও এখন চাইল্ডিশনেসটা আছে। আমি বাচ্চাদের দোকানে খেলনা দেখতে আমার বাচ্চাদের দোকানে খেলনা কিনতে গেলে আমি হচ্ছে গুলি দেখে স্নাইপার দেখে আমার কিনতে ইচ্ছা করে, ঠিক আছে, বা ইন্টারেস্টিং কোনো একটা খেলনা দেখে ড্রোন দেখলে আমার থেকে কিনতে ইচ্ছা করে। সো এই যে চাইল্ডিশনেসটা তখন আমার আব্বুর মধ্যেও ছিল। তো এটা আমার কাছে মনে হয় যে এই সুন্দর একটা ব্যাপার ছিল চাইল্ডিশনেসটা। ওই বয়সেও আমি ওইটা আমার কাছে ভালো কেন লাগছিল হয়তো এটা আজকে আমি বুঝতে পারতেছি, কারণ ওই বয়সে আমি আব্বুকে যেভাবে দেখতেছিলাম সেটা এটার থেকে বেশ কন্ট্রাডিক্ট করে। সো এই বাচ্চাটা ফেসটা আমার ভালো লাগছে। সেই বিষয়ে আমার একটু ভিন্ন ধারার মনে হয় একটু চিন্তা আছে। ওকে, মানে ব্যাপারটা এরকম, আমার মনে হয় যে আমি ছোটবেলায় যখন মানে আমি যেহেতু ছোট ছিলাম আমার ফ্যামিলি, ইনফ্যাক্ট আমার আব্বু হচ্ছে ছোট ছেলে, আমি তার ছোট ছেলে আর কি। সো আমি কাইন্ড অফ দেখছি যে সবাই বড়, এবং বড়রা কাইন্ড অফ ক্লাস 6-এ একটা ছেলে, সে আমার ভাইয়া যখন ক্লাস 6-7 বা 9-এ এরকম পড়ে, তখন তাকে পরিবার থেকেও বা ওদের যে যারা রিলেটিভ ছিল তারাও খুব বড় হিসাবে দেখতো না। এখন যেরকম ক্লাস 9-এর একটা বাচ্চা আমরা অনেক ছোট বয়সী মনে করি, হ্যাঁ রাইট। হ্যাঁ, বাট আমি দেখছি যে ক্লাস 9-এ পড়ে ভাইয়া, তো ভাইয়াকে মানে হয়তো কলেজ পড়ুয়া বা এখনকার কলেজ না, আগে কলেজ পড়ুয়া এরকম মানে খুব বড় একজন অ্যাডাল্ট ট্রিট করতো। ইনফ্যাক্ট আমার আব্বুকেও দেখছি যে আমি যখন হই তখন প্রবাবলি আমার আব্বার বয়স এরকমই ছিল, অ্যারাউন্ড 35। তো আমি দেখছি আব্বু অনেক বেশি রিজার্ভ অ্যান্ড ম্যাচিউর অ্যান্ড এভরিথিং। ওই জায়গা থেকে আমি জানি না বাইরের মানুষ কিভাবে দেখে, বাট আমি তো দেখি যে আমি আসলে ওরকম রিজার্ভ টাইপের না, হ্যাঁ, বা আমি পারিও না। তারপর আরেকটা ব্যাপার দেখতাম যে তখনকার 25-26 বছরের একটা ছেলে বা মেয়ে, তারা যথেষ্ট পরিমাণ খুব ম্যাচিউর একটা ভাব ধরে থাকতো। হ্যাঁ, এখনকার 25-26 বছরের যারা আছে আর কি, আমি আমার বেশ কিছু জুনিয়র আছে তাদের সাথে কথা বলে দেখি যে তাদের ভিতরে ওই ভারী ভার্জন যে বিষয়টা সেটা নাই। সো এটা আমার কাছে কিছুটা মনে হয় যে একটা মেবি 90s-এর পর থেকে একটা জেনারেশনাল গ্যাপ বলি বা চেঞ্জ বলি, এটা আমার কাছে অ্যাটলিস্ট ফিল হয় যে দুটো জেনারেশনের একটা ব্যাপার আছে। এখনকার 40 ইয়ার্সের একটা মানুষও অত বেশি ভাব গাম্ভীর্য নিয়ে থাকে না বেশিরভাগ মানুষ, আগে যেটা সে আমরা হয়তো 25-26-এ দেখছি, রাইট। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। টু সাম এক্সটেন্ট ইটস ট্রু। আমার কাছে মনে হয় যে ধরেন টু সাম এক্সটেন্ট আই এগ্রি উইথ ইউ, আর কিছু ক্ষেত্রে আমি ডিসএগ্রি করি। আমি একটু বলি আপনাকে, ধরেন এখন যেমন দেখি যে আপনি যেটা বলতেছেন যে 25-26 বছর বয়সে একজন ছেলে, তখনকার সময় যে পরিমাণ ভাব গাম্ভীর্য ছিল সেটা মিসিং। এটার একটা রিজন হইতে পারে হচ্ছে তখন আপনি যে লেন্স দিয়ে দেখতেন তাদেরকে, এখন আপনি যে লেন্স দিয়ে দেখেন, লেন্স দুটো কিন্তু ডিফারেন্ট। সো তখন আপনি একটা ছোট হয়ে বড়কে দেখতেছিলেন, এবং সে আপনাকে যতটুকু দেখাচ্ছিল আপনি ততটুকু দেখতেছিলেন, অ্যান্ড বড় হয়ে আপনি এখন তাকে একটা লেন্সে দেখতেছেন, এবং আপনি তারও সেম, সে আপনাকে যতটুকু দেখাচ্ছে আপনি যতটুকু দেখতেছেন। হ্যাভিং সেড দ্যাট, ওই সময় একজন 25-26 বছর বয়সে মানুষের চিন্তাভাবনা, প্যারা বা লাইফের স্টাইল, লাইফ নিয়ে চিন্তাভাবনা করার যে ব্যাপারটা আর এখনকার যে ব্যাপারটা, ইটস টোটালি ডিফারেন্ট বিকজ অফ সোশ্যাল মিডিয়া, তারপর আরও যাবতীয় যেসব ব্যাপার স্যাপার আমাদের মধ্যে। মানে আমি সরি একটু ইন্টারাপ্ট করে বলতেছি, পাউডারে বসে ঠান্ডা। হ্যাঁ, তো আমি একটু ইন্টারাপ্ট করে বলি যে এখানে আরেকটা ব্যাপার আছে যে এখন মানে ভার্সিটিতে অনেকের প্যারেন্টস নিয়ে যায়, আমি খারাপভাবে বলতেছি না, এটা যার যার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, বা ঢাকা শহরে আসলে এত বেশি সিকিউরিটিও খুবই কম, সো নিয়ে যাইতেই পারে। বাট আমাদের সময় দেখছি যে ইভেন স্কুলে ক্লাস মেবি 5-6-এর পর, ইভেন আরও ছোটো বয়সে বাবা মা হয়তো ওইভাবে মানে নিয়েও যেত না, মানে ইট ডাজন্ট মিন যে কেয়ার করতো না, নিয়ে যাওয়ার হয়তো প্রয়োজন হতো না, বা তারা মনে করতো যে বাচ্চা বড় হয়ে গেছে। বাট এখন দেখা যাচ্ছে যে মানে আমার পয়েন্টটা ওটাই ছিল যে এখন দেখা গেছে যে বাচ্চা বলতে ওই তরুণী হয়তো সে ভার্সিটিতে পড়তেছে। ইভেন আমি যখন সেবাতে ছিলাম আমি এরকমও দেখছি যে ফার্স্ট ডেতে অফিসে জয়েন করছে, হ্যাঁ অফিস কিন্তু, এবং ওটা তার ফার্স্ট জব না, মেবি সেকেন্ড ও থার্ড জব, বাবার সাথে আসছে, হ্যাঁ বাবার সাথে আসছে জয়েনিং ডেতে জয়েন করছে। ইভেন এরকম আমি দেখছি যে ছুটি নিবে অফিস থেকে, সেবা কিন্তু অত বেশি স্ট্রিক্ট ছিল না এগুলো পলিসির বিষয়ে, ছুটি নিবে। তো
এইচআর মেবি কিছু একটা বলছে যে আচ্ছা দু একদিন তো পরে পরে লিটারেলি ও ফোন দিয়ে ওর বাবার সাথে কানেক্ট করেছে যে তাহলে আমার বাবার সাথে একটু কথা বলে। তা আমি দেখে মানে আমার কাছে ফানি লাগছে এদিক থেকে যে আই মিন আমি যদি চিন্তা করুন আমার আব্বা ছুটি দিতে যাচ্ছে, দিচ্ছে না, আমার দাদাকে আব্বা ফোন দিয়ে বলছে দেখো ছুটি দিচ্ছে না, মানে আমার কাছে এরকম ফিল হয়েছে। হ্যাঁ, বাট আমি নিজের চোখে দেখছি যে এরকম হচ্ছে বা হয় এখন। হ্যাঁ, যেটা আমরা হয়তো এক্সপিরিয়েন্স করি নাই, ভালো খারাপ বলতেছি না, বাট মানে দিস ইজ হাউ ইট ইজ। মেবি এখনকার প্যারেন্টস আর মোর অ্যাক্টিভ ইন প্যারেন্ট মানে ইন দেয়ার রোলস, যে হ্যাঁ ওই বাচ্চাদের সাথে সব ধরনের মানে একটা তো আমরা যেটা হয়েছে যে একটা সার্টেন বয়সের পরে আমাদেরকে কিছুটা ছেড়েই দিছে, এবং ওই জায়গাটায় আমরা আমি তো কিছুটা ওই জায়গাটাতে একটু গ্যাপও ফিল করছি যে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে এই নিদারুণ পৃথিবীতে আমি একা হয়ে গেছি হঠাৎ করে। হ্যাঁ, ওই মানে ইমোশনাল সাপোর্টটা আছে, বাট ইউনো ব্যাকড বাই অফিসের একটা ব্যাপার। হ্যাঁ, কেউ একজন আমাকে কিছু একটা বলতেছে, হয়তো বুলিং করতেছে, একবার ফার্স্ট অফিসের কথা বলতেছি, এই জায়গায় আমার একজন দরকার। হ্যাঁ, তো ওই জায়গাটাতে হয়তো আমি আমার প্যারেন্টসকে পাই নাই। এখনকার প্যারেন্টস হয়তো এরকম না, আমি নিজে হয়তো এরকম হবো না। আমার বাচ্চারা যদি মানে ভবিষ্যতে চাকরি করবে, ওর অফিসে যদি কেউ বুলি করে, আমি চাই যে আমার সাথে শেয়ার করবে, এবং আমি ওই জায়গাটাতে চেষ্টা করবো যে তাকে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি সাপোর্ট দিতে। এটা আবার মনে হয় আমি একটু বলি, এই জায়গাটাতে আপনার মনে হয় যে অনেকটা প্যারেন্টিং এর স্টাইল বা যেটা আপনি কথা বলছেন সেই জিনিসটা একটু ডিফারেন্ট অ্যাজ ইন মানে এক একটা পার্সনের ক্ষেত্রে একভাবে কাজ করে। হ্যাঁ, আমার ক্ষেত্রে যেমন আমি আমার আপব্রিংই, আপনি যেমন আপনার আপব্রিংই অ্যান্ড প্যারেন্টিং দুইটাকে আপনি কানেক্ট করে বলছেন মাত্র, আমি আমারটা যদি একটু বলি, আমার আপব্রিংইং যেমন ছিল হচ্ছে আমি সরকারি স্কুলে যখন পড়তাম, আমাকে একটা সময় গিয়ে ক্লাস 4 পর্যন্ত, অ্যারাউন্ড 4 পর্যন্ত আমাকে হচ্ছে মোটামুটি স্কুলে আনা নেওয়া করছে, এবং 5-এ গিয়ে হচ্ছে আমি 5 থেকে হচ্ছে আমি মোটামুটি স্বাধীন। আমি 5 থেকে স্কুল অনেক দূরে ছিল বাসা থেকে মোটামুটি, তো বাসে যাতায়াত করতাম আমি। 5 থেকে আমি যাতায়াত করতে চালু। আচ্ছা, এখানে একটু আমি থামাই দিই। হ্যাঁ, আচ্ছা, তুই কি স্কুলে বুলিং এর শিকার হয়েছিস কখনো, মানে হ্যাঁ, শুরুর দিকে বা স্কুলে আমি যখন, আমার একটা বুলি এখন পর্যন্ত মনে আছে, এবং আরও বুলি কইতাম, আমার নাম ছিল হচ্ছে নুহাল ফিদা রহমান চৌধুরী। এটা ফিজান? হ্যাঁ, এটা আপনি জানতেন? না, আমি কখনো জানতাম না। ওকে, সো আজকে এখানে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস বললাম। এটা আমি ইউজুয়ালি খুব একটা বলি না, কারণ হচ্ছে আমার ছোটবেলাটা হয়তো ট্রমা ওটা এখনো আছে। ইটস ওকে যদি তুই এটা পাবলিকলি শেয়ার না। না, এটা মজা, এটা একটা ফান পার্ট। আমি কখনো শেয়ার করি না এইভাবে করে না, কারণ প্রবাবলি আমি এখন যেটা বুঝতেছি যে এটা আমার একটা মনে হয় ছোটবেলা একটা ট্রমা রয়ে গেছে, যেটা আমি শেয়ার করতে চাই না মানুষের সাথে। যখন কথা বলি লজ্জা লাগে আর কি। হ্যাঁ, এখন মাথায় আসছে একটা ইন্টারেস্টিং জিনিস বলা যেতে পারে, তো আজকে মুডে আছি মনে হয় বলার জন্য। তো সেটা হচ্ছে যে আমার নাম ছিল হচ্ছে নুহাল ফিদা রহমান চৌধুরী। তো নুহাল ফিদা রহমান চৌধুরী নামটা রাখার পেছনে আব্বু, নুহাল রহমান চৌধুরী সবগুলিতে অ্যারাবিক নেম, অ্যান্ড আমার হচ্ছে সার নেম হচ্ছে বংশ যে ইয়েটা সেটা দিয়ে রাখা হয়েছে। তো ফিদাটা মাঝখানে আব্বু এক করছিল। এটা হচ্ছে রিজন হচ্ছে একজন আর্টিস্ট, রিনাউন্ড একটা আর্টিস্ট আছে মকবুল ফিদা হোসেন। হ্যাঁ, তো ওই চিত্রশিল্পী, তো ওনার আর্ট ওয়ার্কে আব্বু অনেক বেশি ইন্সপায়ার ছিল, বা উনি হয়তো ওই সমসাময়িককালে জনপ্রিয় ছিল। সো আব্বু হচ্ছে ওনার নাম থেকে সামহাও ইন্সপায়ার্ড হয়ে আমার নামে ফিদার কথাটা অ্যাড করছো। তো এই নামটা যখন নুহাল ফিদা রহমান চৌধুরী, এটা কি তোর মনে হয় নাকি আঙ্কেল বলছে? না, এটা আমার ধারণা। আব্বু না, সরি, এটা এই জিনিসটা আপনি আব্বু জিজ্ঞেস করছে, আমি আব্বু বলছে আমাকে এটাই। ওকে, মকবুল ফিদা হোসেনের নাম অনুযায়ী ডাকছে এটা উনি আমাকে এটা বলছে। তো অবভিয়াসলি আমি জিজ্ঞেস করছি, ভাই আমি যে বলে বুলি হয়েছি, এটা জিজ্ঞেস করবো আমি যে ভাই কেন রাখছে নামটা, কারণ রিজনটা কি বলি। স্কুলে আমাকে আমি তা রাখতো, আমার কোশ্চেনটা আসে না যে আমার নামটা কেন এটা রাখছো। স্কুলে ভাই দেখে হচ্ছে আমাকে ক্লাস কেজি 1 নার্সারিতে তো পড়তেছি স্কুলে, প্রাইমারি স্কুলে। সো তখন থেকে হচ্ছে আমাকে শুরু করছে যে আমার নাম কি, আমার হচ্ছে নুহাল ফিদা রহমান। তো বলা শুরু করছে যে নুহাল ফিদা জুতার ফিতা। ফিদা হ্যাঁ, নুহাল ফিদা জুতার ফিতা, এটা স্যার বলা শুরু করছে, এটা মানে ছড়া হয়ে গেছে এটা, এবং মোটামুটি সবাই হচ্ছে অনেকে এটা নিয়ে হচ্ছে হাসি তামাশা করতো। এবং যেহেতু আমি প্যারা খেতাম, সো তারা আরও বেশি মজা পেতো। তো বলতো নুহাল ফিদা জুতার ফিতা এই বলে গুলি করতো, আমি বেশি প্যারা খেতাম এটা নিয়ে। তো ওই যে তখন আমি প্যারা খেয়ে আমি ইভেন আমার স্কুলের টিচাররাও জানতো যে আমাকে পোলাপানি এটা নিয়ে বুলি করে, ঠিক আছে।
সো আমি প্যারাই খেতাম। তো বাসায় এসে পর আমি আব্বুকে খুব নালিশ করছি যে আমি এই নামটা রাখতে চাই। তখন বয়স কত তোর, মানে কোন ক্লাসে? ধরেন 7 বছর, 7 বছর, 7 বছর, 1-2 এরকম। 1 এর আগে, কেজি 1-2 এরকম, কেজি 5-6 বছর হবে এরকম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তখন হচ্ছে আমি আব্বুকে এসে নালিশ করছি যে না, তুমি আমার এই নামটা চেঞ্জ করে দাও। আমার নামটা মানুষ হাসা ছিল না। ফার্স্টে জিজ্ঞেস করছে যে তুমি নামটা কেন রাখছো। হুম। তো আব্বু বলছে যে এটা তো এই যে ইন্সপায়ার্ড হচ্ছে যে স্টোরিটা বললাম এটা। তো আমি বললাম যে না আমার মানুষজন হচ্ছে এই আমাকে বন্ধুরা আমাকে এটা বলতে চেয়ে দেয় যে নোহাল ফিদা জুতার ফিতা বলতেছে। আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা পজিটিভ নিচ্ছি না, ঠিক আছে। তো আমার আম্মু হচ্ছে আরও কনজারভেটিভ বলতে কি বলবো, যে তার এগুলো এটা শুনে তো আম্মু প্যারা খেয়ে গেছে। হ্যাঁ না, এটা কি বলে, আমার ছেলেকে জুতার সাথে কম্পেয়ার করতেছে কেন, ঠিক আছে। এখন হয়তো আমি বদারই দিতাম না, তখন বদার অবভিয়াসলি হইতাম। সো আম্মু বলছে না এটা হবে না, আমার ছেলেকে নাম নিয়ে কেন করতেছে, তো তুমি কাজ করে নামটা চেঞ্জ করে দাও। তো তখন নামটা চেঞ্জ করে দাও মানে কি, নামটা থেকে ফিদাটা সরাই দাও। তখন হয়ে গেছে নোহাল রহমান চৌধুরী, ঠিক আছে। মাঝখানে ফিদাটা চলে গেছে, তা আমার নাম তাহলে হয়তো ভাগ্যিস চলে গেছে, কারণ আমার নামে তাহলে মোহাম্মদ, নোহাল, ফিদা, রহমান চৌধুরী, পাঁচটা এবং বড় বড় ওয়ার্ড। এখনো অনেক বড়, মোহাম্মদ, নোহাল, রহমান চৌধুরী, 4টা, একটা কমছে, এখনো যথেষ্ট বড়। এই হচ্ছে মানে গল্প আর কি। তো কেন জানি বলছেন স্টোরিটা, বুলি করার স্টোরিটা, বুলি করতে নাকি জিজ্ঞেস। হ্যাঁ, এটা কি অনেক বুলি করছে, এটা অনেক বুলি করছে, এই পর্যায়ে গেছে যে আমি চেঞ্জ করে ফেলছি। অ্যান্ড ভালোই বুলি হয়েছে এটা নিয়ে, এবং পরবর্তীতে কিছু কিছু বন্ধু তখন পরে মনে রাখছিল। তো এটা নিয়ে এখন আর কি বল না, কালের পরিক্রমায় আমি স্টোরিটা কাউকে বলতে না বলতে বলা বন্ধ করে দিয়েছি। সো এটাও মানুষ ভুলে গেছে, ফ্রেন্ডরা, এবং অনেক ফ্রেন্ডের সাথে তো এখন আসলে টাচে নাই। সো এটাও আর কি বলার সুযোগ আসে না, এই আর কি। এটা খুবই ছোটোবেলার স্টোরি। হাই স্কুলে যারা আছে তারাও, তাদের মধ্যে অনেক ফ্রেন্ডও খুব একটা মানে এই স্টোরিটার ব্যাপারে জানো না। আমি তো একজন ছোটোবেলার ফ্রেন্ড, যারা অনেক ছোটোবেলার ফ্রেন্ড তারা জানা। আচ্ছা, তোর গায়ের কালার নিয়ে কি কখনো তুই বুলির শিকার হয়েছিস কিনা, বা এনি এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাড উইথ ইউর ফ্রেন্ডস অর রিলেটিভস অর এনি আদার এনিথিং? হ্যাঁ, এটা আমার আসলে মানে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন, এটা আমি ভুলে গেছিলাম। এটা নিয়ে আমার ফার্স্টে বলা হচ্ছিল। আমার আসলে এটা নিয়ে অনেক বেশি কথা শুনছেনি, যে গায়ের রং নিয়ে। সো অবভিয়াসলি আমাকে যারা দেখতেছে তারা তখন এই জাজমেন্টটা মনে করে ফেলার কথা, বাংলাদেশে হয়ে থাকলে অনেকেরই করার কথা। হ্যাঁ, আমার গায়ের রং কালো, এবং এটা নিয়ে আমি অনেক কথাই শুনছি। কি কথা শুনছিস? ধরেন ছোটবেলায় যেমন হচ্ছে যে বন্ধুরা খুবই উইয়ার্ড বাচ্চারা তো খুব অদ্ভুত কোশ্চেন করে। তো বলতো যে তোমার গায়ের রং এত কালো কেন, বা তুমি এত কালো কেন, তুমি কালো মানে তো নোংরা, ময়লা, ঠিক আছে, এরকম কেন, তুমি গোসল করো না, তুমি কি একদম মুখ টুক ধো না। বাট আচ্ছা, এই জায়গায় আমি একটু তোর ইন্টারাপ্ট করে বলি। আমরা নর্মালি কিন্তু জানি যে বাচ্চারা খুব ইনোসেন্ট হয় অ্যান্ড ভালো হয়, বাট সেদিন আমি একটা স্টাডিতে পড়লাম যে যতদিন পর্যন্ত বাচ্চাদের বয়সন্ধিকাল অর্থাৎ টিনেজটা না আসে, তারা অ্যারাউন্ড 11-12 বা 13, স্ট্যান্ডার্ড 13 যত পর্যন্ত না হয়, বাচ্চারা নাকি তাদের ভিতরের যে মমত্ববোধ ফর আদার্স এটা নাকি গ্রো করে না, যে কারণে তারা খুব হার্ড ট্রুথ, আমরা যেটাকে ক্রুয়েলটিও বলতে পারি, বাচ্চারা কিন্তু অনেক ক্রুয়েল হয়। হ্যাঁ, মানে হার্ড ট্রুথটা তারা মুখের উপর বলে দেয়। তো এই জিনিসটা একটা স্টাডিতে আসছে যে এটা যখন বয়সন্ধি পিরিয়ড হয়, যখন হরমোনগুলো কাজ করে, দেন সে এগুলো আস্তে আস্তে ফিল করতে থাকে, তার আগ পর্যন্ত সাধারণত হয় না। এটা সবার ক্ষেত্রে যে সত্য হবে ব্যাপারটা এরকম না, বেশিরভাগ ক্ষেত্রে। সরি, হ্যাঁ বল। সো ওইটাই আমার ওই সময় হচ্ছে এই উইয়ার্ড কোয়েশ্চেন করতো, এবং উইয়ার্ড কোয়েশ্চেনগুলো মানে খুব সাথে আনসার কি দিই। বাংলাদেশের কনটেক্সট আসলে আমরা তো মানে ছোটবেলা থেকে কিছু কিছু স্টেরিওটাইপিং কথাবার্তা এক একজনের গ্রাউন্ড থেকে শিখে আসে। বাট কমন একটা গ্রাউন্ড হচ্ছে যে গায়ের রং কালো হওয়া মানে হচ্ছে ওই মানুষটা গায়ের রং ফর্সা, যে তার চেয়ে একটু নিচের দিকে ডাউনগ্রেডেড, ঠিক আছে। সো এটা একটা তুই মানে আনসার কি দিতে, যদি ওই প্রসঙ্গটাতে আসি তুই কি বলতে এটা আনসার? না, আমি বুলি দিতাম ভাই, মানে আমি আনসার দিতাম না। এখন আমার গায়ের রং খালাম, এটা আনসার দিব কি, ঠিক আছে, মানে আই হ্যাভ নো আনসার। আমি তো ছোট বাচ্চা, তাই না, আমি তো বড় না, ছোট বাচ্চা। এবং আমি যেটা করতাম মোস্টলি আমি শুনতাম, শুনে মন খারাপ করতো। কি অপরাধ বোধ হতো যে আচ্ছা আমি কেন কালো, মানে তোর তখন অপরাধ বোধ, মানে আমি জাস্ট জানতে চাচ্ছি ওই সময়ের অনুভূতিটা, যদিও মেবি ইটস ভেরি হার্ড টু রিলেট, অ্যাটলিস্ট মনে রাখাটাও, কারণ আমরা আসলে খারাপ স্মৃতি তো আমাদের ব্রেন অলরেডি রিমুভ করতে থাকে। আমি জানতে চাচ্ছিলাম যে ওই বয়সে তোর তো মন খারাপ হতো, অবভিয়াসলি এটা স্বাভাবিক, বাট তোর কি অপরাধ বোধ জাগতো যাচ্ছে আমি, কারণ তখন তো লজিক এত, আমাদের এত নলেজ বা লজিক তো এত স্ট্রং থাকে না।
তো তোর কি মনে হচ্ছে আসলে হয়তো সবাই বলতেছে যে কালো মানে ডাউনগ্রেডেড, মানে একটা অপরাধ বোধ কি তোর মনে কাজ করতো কিনা বা এই জায়গাটা? অপরাধ বোধ না, হীনমন্যতা বোধ কাজ করতো। হীনমন্যতা বোধ, ওকে। হীনমন্যতা বোধ কাজ করতো, যেটা হচ্ছে আমার কাছে মনে হতো যে আমি দেখতে ভালো না, আমি দেখতে হুম। খারাপ, কালো কালো এই জন্য হচ্ছে আমি অনেক কিছুতেই হয়তো পিছায় আছি, অলরেডি আমি পিছায় আছি, ঠিক আছে। এটা পরবর্তী থেকে ফিলিং, অ্যাকচুয়ালি সরি, আমার ছোটবেলা ফিলিং হচ্ছে যে হীনমন্যতা বোধ হতো। আমার সবচেয়ে এই ধরনের প্রোগ্রামে গেলে বা কিছু একটা বললে একটা কালারফুল শার্ট আমি গায়ে দিতাম না, বিকজ আমার কাছে মনে হতো যে আমাকে এটাতে ভালো লাগবে না দেখতে। এটাও প্রো করছে ফেস টু ফেস। আপনি তো এটা নিয়ে ইনিশিয়ালি বলতেছেন যে আমরা আজকে বয়সের বিভিন্ন সময়ে বিভিন্ন ফেস কিরকম গেছে সেরকম, তো এটার যদি আমি ফেস বাই ফেস ভাগ করি তাহলে এক একটা ফেজে এক এক রকম ফিল। এক একটা সময় আমি এক একভাবে বুলিট হয়েছি, বুলিট হয়েছি। আচ্ছা, এটা যে এখনো কিন্তু কথা শুনি না একদমই, এটা এমনও না। এখন আমি অনেক মানুষের কাছে মাঝে মাঝে শুনি, বাট এখন আমার কাছে আর খারাপ লাগে না আর কি, মানে আমি এখন এটা নিয়ে খারাপ বোধ করি না। বাট একটা সময় পর্যন্ত এটা আমাকে খুবই ইয়ে করছে আছে। আচ্ছা, আমি এটার সাথে মানে রিলেটেড একটা সম্প্রতি একটা ইস্যু আছে, এটা আমি শিওর যে সবাই রিলেটও করতে পারবে, যে এই যে রাফসান সাবাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেফারের যে বিয়ে হলো। হ্যাঁ, এখানে রাফসান আগের ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়েছে, অনেকে বলছে চিট করছে, ওই সময় হয়তো ডিভোর্স সম্ভব থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। বাট সবাই যে ব্যাপারটা নিয়ে মানে ক্রিটিসাইজটা যে ব্যাপারটা নিয়ে করতেছে, মানে নেটিজেনরা বলি বা সোশ্যাল মিডিয়াতে, চিটটা আছে, বাট প্রাইমারি যেটা, অর্থাৎ দুইটা লেয়ার আছে এখানে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি লেয়ারটা কেউ এটা মানে বাঙালিরা মানে বাংলাদেশিরা আমার কাছে মনে হয়েছে যে এই কনসেপ্টটা মেনে নিতে পারতেছে না, যে এরকম কালো একটা ছেলে কেন এরকম একটা মেয়ে, মানে সুন্দরী বলি ফর্সা বলি একটা মেয়ে কেন পাইছে কেন, মানে হি জাস্ট ডোন্ট ডিজার্ভ হার, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, কারণ তুই যদি দেখিস যে ওখানে এই যে রাফসান সাহাবের জায়গায় রাফসান কাবাব, রাফসান কাবাব দেখছি, রাফসান কাবাব কালো কাবাব কালা কাবাব বলতেছে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ চিট সে ধরে নিলাম যে সে চিট করছে, বাট ওটা তো সেক্ষেত্রে তার প্রাইমারি আসা উচিত চিটটা, তাই না? হ্যাঁ, সেটা নিয়ে ক্রিটিসাইজ করতেছে না বলবো না, করতেছে, বাট প্রাইমারিটা হচ্ছে এটা যে কালো তুই কেন এরকম একটা মানে ফর্সা মেয়ে পাবি, তুই তো এটা ডিজার্ভ করিস না, তুই তো কালো, তুই পাবি একজন আরেকটা সে ব্ল্যাক স্কিন টোনের একটা মেয়ে বা কিছু একটা। অর্থাৎ এটা আমি খেয়াল করলাম যে কেউ নিতেই পারতেছে না। রাইট। তো এই বিষয়টা নিয়ে তোর মতামত কি, যে আসলে মানুষ ও চিট করছে এটা ধরে নিয়ে ওই জন্য কি রাফসানের দেন সেকেন্ডারি লেয়ারে কালোটা আসছে, যেই কারণে মানুষ বেশি হেট করতেছে, নাকি প্রাইমারিলি আসলে সে কালো এটার জন্য বেশি সে হেটেড হচ্ছে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে? ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয় যে মানে মানুষের মাথায় ও যখন ভালো করতেছে বা কিছু একটা, রাফসান সাহেব, আমি কোনো রাফসান সাহেবের ফ্যান না, আমি জেফারের ফ্যান না, বা আমি তো রাফসান সাহেবের কোনো অ্যাক্টিভিটি আমি পার্সোনালি দেখি নাই। আমি ওরে চিনি বলতে কি সোশ্যাল মিডিয়ার থ্রুতে চিনি যে ও একজন ইনফ্লুয়েন্সার, মেবি কমেডিয়ান, বাট আমি ওর কোনো কন্টেন্ট এখন পর্যন্ত সামহাও দেখি নাই। এটা আমি দেখছি, আমি গর্বেরও বিষয় না, কোনো ইয়ারও বিষয় না, বাট এটা সামহাও দেখি না। বাট জেফারের কিছু গান টান, এখনকার না বেশ আগের কিছু গান টান আমি জেফারের দেখছি, যখন ওই যে সবাই বলতো যে ওর চুল না ওটা কাকের বাসা, হ্যাঁ ওই সময় আমি দেখছি। বাট রিসেন্ট গান টান জেফার, আমার রিসেন্ট গান টান জেফারের খুব একটা যে ভালো লাগবে ব্যাপারটা এরকম না, এই আর তো বল। রাফসানের আমি তার কোশ্চেনটা বলি যে এখানে আম শিওর চিট আছে, হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে সে চিট করুক বা না করুক, মানুষ ধরে নিচ্ছে সে চিটিং করছে, এবং একটা সোশ্যাল জাজমেন্ট দিচ্ছে, যেরকম আসলে এখন দেশে একটা মব কালচার তো আছে, হ্যাঁ যে সেটা যেমনি করে দেখি, তো সোশ্যাল মিডিয়াতেও আছে যে হ্যাঁ তারা একটা গণবিচার করতেছে যে হ্যাঁ ও খারাপ করছে, ও মানে হচ্ছে রাইট, হ্যাঁ ও চিট করছে, কারণ তাছাড়া বিয়ে কেন করলো, আর একটা তোমার শেয়ার করছে, চিট করছে না করেনি সেটা ওর পার্সোনাল ব্যাপার, আমি ধরে নিচ্ছি যে হয়তো করছে। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে ও কি চিটের কারণে প্রাইমারিলি হেটেড হচ্ছে, নাকি ফর বিং আবির ডার্ক স্কিন এটার জন্য হেটেড হচ্ছে, প্রাইমারি রিজন কোনটা? এটা হয়তো অনেকে স্বীকার করবে না, খুব স্বাভাবিক, যে কনসিয়াস মাইন্ডে আমি হয়তো না, আমি তো আসলে রেসিস্ট না, আমি হয়তো কনসিয়াস মাইন্ডে বলবো যে না ও চিটিংয়ের কারণে আমি ওরা হেট করতেছি। বাট আসলে কি
সাবকনসিয়াস মাইন্ডে ডেফিনেটলি এটা আছে প্রাইমারি রিজন হিসেবে, যে মেবি রাফসানের জায়গায় যদি সে একটু লাইট স্কিনের কেউ হইতো মেবি সে এতটা হেটেড হইতো না। তো কি এটা মনে হয় কিনা? আমি এটা একদম লজিক্যালি দেখাই, এটা এক্সাম্পল দিয়ে দেখাই। হ্যাঁ, আমার থটটা বলি, আমার পার্সপেক্টিভটা হচ্ছে রাফসান শাবাব প্রাইমারিলি মানে হেডেড হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিকজ অফ হিজ স্কিন কমপ্লেক্সন। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রাইমারি ডিসকাশন। আমার কাছে মনে হয় যে ও কালো বলে মানুষ আরও বেশি করে ওর কাছে জিনিসটা করতেছে। এখন আপনি মনে করতে পারেন যে এটা কি আমি আমার লাইফের মানে আমি এমপ্যাথি করছি, আমি কালা তো এটাই মনে হচ্ছে, আমি এই জন্য হচ্ছে সরি এটা মনে হচ্ছে, এটা বললাম আর কি। আমিও কালা, এই জন্য হচ্ছে আমি একটা কালাকে এমপ্যাথেটিক ফিল করতে কালা প্রতি এমপ্যাথেটিক ফিল করতেছি। নো, নট নেসেসারি। ভালো। আমি একটা দেই, মানে এটা দুইটা জিনিসটা বলি। ধরেন তাসানের যে ওয়াইফ রোজা, ওদেরও কিন্তু ডিভোর্স, সেকেন্ড ওয়াইফ। হ্যাঁ, সেকেন্ড ওয়াইফ। হ্যাঁ, ওদেরও কিন্তু ডিভোর্স হয়েছে, ওদেরও কিন্তু একটা আলোচনা চলতেছে হ্যাঁ, একদম হেট নাই। অ্যাট দ্য সেম টাইম রাফসান শাবাব আর ওর জেফারের বিয়ে নিয়েও আলোচনা চলতেছে। এখন রাফসান শাবাবেরও এটা সেকেন্ড ম্যারেজ, তাসানেরও এটা সেকেন্ড ম্যারেজ। রাফসান শাবাব বিয়ে করছে, তাসানের বিয়ে ভাঙছে। এখন বিয়ে ভাঙা জিনিসটা নিয়ে মানুষ বেশি আলোচনা করার কথা। একটা মানুষের যখন মানে সোসাইটিতে নর্মালি একটা বিয়ে যখন ভেঙে যায়, সেটা নিয়ে মানুষ বেশি আলোচনা, রিজাল্ট ফাইন্ড আউট করতে যেটা নেগেটিভ থিং হ্যাপেন, রাইট? না, একটা বিয়ে ভেঙে গেছে, তার প্রিভিয়াস হিস্ট্রি থেকে যাওয়ার আগে তার ধরেন একটা কারেন্টটা কি বিয়ে ভাঙছে, ওটাই হচ্ছে প্রাইমারি ঘটনা। সো ওটা নিয়ে আলোচনা করে। এখন ধরেন তাহসান রোজার কিন্তু সেই আলোচনাটা অত বেশি আলোচনা হচ্ছে না। অথবা তাহসান রোজাকে কেউ মানে পার্সোনাল অ্যাটাক দেওয়া বা মানে কিছু নিয়ে কথা বলা ওখানে খুব একটা হচ্ছে না। রাফসান সাহেবের ক্ষেত্রে মনে করেন যে ওর ঠিক আছে, ও হচ্ছে যে চিট করছে বা কী করছে, আমি ডিটেলে স্টোরি জানি না। চিট করলে ডেফিনেটলি সে খারাপ কাজ করছে এবং ওটা নিয়ে আলোচনা হওয়ার কথা। নতুন বিয়ে করছে সেটা নিয়েও আলোচনা হওয়ার কথা, যে ওরা এতদিন ধরে সম্পর্ক ছিল হোয়াটএভার। এখন কারণ সেলিব্রিটি কিন্তু আলোচনা হবে, এটা স্বাভাবিক। কিন্তু মানুষজন আচ্ছা আপনি কেমন লাগছে ভাই? এই জায়গায় একটু পজ করি। আমার কাছে মানে যেটা বললাম, কনসাস পয়েন্টে সবাই আমি শিওর যে মেবি কেউ যদি কমেন্ট করে আমাদের এই পডকাস্টের নিচে, এটাই হয়তো থাকবে না আসলে আপনারা ভুল বুঝতেছেন, আমরা আসলে ও চিট করছে দেখেই বলতেছি, এটা ওর জায়গায় অন্য কেউ থাকলেও হইতো। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, আচ্ছা এরকম কোনো সেলিব্রিটি, বাংলাদেশি সেলিব্রিটি এরকম কেউ কি আছে যে ধর চিট করছে কিন্তু আসলে রাফসানের মতো এত বেশি হেট পাইছে অথবা পায়নি? আমরা একটু জাস্ট চিন্তা করি কেউ আছে কিনা। এরকম কিন্তু সেলিব্রিটি বাংলাদেশে আছে বা ছিল। একটা এক্সাম্পল জানো? যেমন হচ্ছে ওই হিল্লোল। হ্যাঁ, হিল্লোল তিন্নি, এবং তিন্নি কিন্তু যে কারণে ডিভোর্সটা হয়েছিল, তিন্নি কিন্তু ওই সময় বলছিল যে ওর ডিভোর্সের আগে বলছিল যে ওই ওর সেকেন্ড ওয়াইফের নাম কি, নওশিনের সাথে সম্পর্ক থাকার কারণে হিল্লোল ডিভোর্স দিল এন্ড এভরিথিং। হিল্লোল আর নওশিনও তো সেলিব্রিটি ছিল ওই সময়। ওদের বিয়ে যখন করলো ওটাও কিন্তু সবাইকে জানাই শোনাই করছে। ওইটা নিয়ে কিন্তু আমি যতখানি দেখছি তখন তো ফেসবুক অ্যান্ড আদার মিডিয়াস ছিল, মানুষ কিন্তু ওইটা নিয়ে এত হেট স্পিচ দেয় নাই, এত হেট করে নাই। ওটাও তো মানে জোরালো ভাবে না হোক বাট পার্শিয়ালি ডেফিনেটলি চিট ছিল বা ছিল না। হিল্লোল পর বলছিল যে না আমরা ডিভোর্স দেইনি বাট আমরা আলাদাই থাকতাম, রাইট? ঠিক আছে, আমরা আলাদাই থাকতাম। তো ইন দ্যাট পিরিয়ড নওশিনের সাথে আমার পরিচয় হয় অ্যান্ড এভরিথিং। এরকম বলতে এরকম শোনা গেছে, মিডিয়াতে আসছে, এটা নিউজ পত্রিকা। তো হিল্লোল নওশিন কিন্তু হেটেড হয় নাই, হ্যাঁ, যতটা রাফসান আর জেফার হয়েছে। মেবি একটা রিজন হতে পারে, মানুষ বলতে পারে যে রাফসান আর নাম কি জেফার যত বড় সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার সেই হিসাবে হিল্লোল নওশিন না, এটা কিন্তু সত্য না। হিল্লোল আর নওশিন যখন বিয়ে করে ওই সময় কিন্তু তারা মোটামুটি টপ লেভেলেরই ইনফ্লুয়েন্সার বলি বা সেলিব্রিটি ছিল। সো এই কথায় আমি তোর সাথে কিছুটা সহমত। মেবি এই সাবকনসিয়াস মাইন্ডে এই কালারের যে ব্যাপারটা, এটা খুব তীব্রভাবেই কাজ করতেছে, হয়তো আমরা অ্যাডিং করবো না। আমি একটা ছোট একটা এক্সাম্পল দেই, ম্যারেজের বাইরে, অ্যাপার্ট ফ্রম ম্যারেজ। হ্যাঁ, বেশ আমরা এখানে কিন্তু চিটিং করছে সেটাকে ভালো বলতেছি বা খারাপ বলতেছি, ব্যাপারটা এমন, সেটা অবশ্যই খারাপ, যেটা খারাপ সেটাই খারাপ। বাট দ্য থিং ইজ যে একটা মানুষের খারাপ একটা দেখতে গিয়ে আপনি খারাপটা নিয়ে না ঘাটাঘাটি বা কথাবার্তা না বলে আপনি মানুষের কালা কেন এটা নিয়ে লাগছেন কেন ভাই, মানে অদ্ভুত। এবং এটা নিয়ে বলার ফলে মেবি তার ওই চিটিং এর ব্যাপারটা একটু লাইট হয়ে যাচ্ছে।
আমাকে একটু পরবর্তীতে সুযোগ দিন যে এটাই যে আপনি মানে এই জিনিসটা মার্কেটিংয়ে হ্যাঁ। কোম্পানিরা মানে যে বা কোনো কোম্পানি কীভাবে কাজ লাগাইছে আমার এটা একটা কেস স্টাডিও আছে, মানে এটা আমি একটা ছোটো করে কথা বলবো। তো ওটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এখন দেখেন এই যে রাফসানের ব্যাপারে যখন বলতেছিলাম, ধরেন রাফসানের এই যে কালো এটা নিয়ে কথা বলতেছে, কমপ্লিকেশনস নিয়ে কথা বলতে, সরি কমপ্লেকশন নিয়ে কথা বলতেছে, ডার্ক কমপ্লেকশন। ওই আবার এটাতে দেখবেন সোলাইমান সুখন, সোলাইমান সুখন এই লোকটা নিজেকে রাফসান সাহাব সোলাইমান সুখন দুজনই দেখবেন যে যখন যোগ করতো তারা কিন্তু তাদের ডার্ক কমপ্লেক্সন নিয়ে যোগ করা শুরু করছে এবং ওগুলো মানুষ পপুলার হওয়া শুরু করছে। কেন? মানুষ দেখতেছে তো মানুষটা কালো, ঠিক আছে, মানুষ মজা পাচ্ছে, আরে নিজেকে পচাইতেছে, সেই লাগতেছে, ভালো লাগতেছে মানুষ। বাংলাদেশের মানুষ এনজয়স ইট এ লট, এই সাবকন্টিনেন্টের মানুষ। তো এই সোলাইমান সুখন কিন্তু কালো, এবং সোলাইমান সুখন তার ক্যারিয়ার যথেষ্ট ফ্লারিশ করছে, সে যথেষ্ট ভালো কাজ করছে। তাকে নিয়ে অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল জিনিসপাতি, তাকে নিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা মানে আলোচনা সমালোচনা খুব একটা হয় নাই। তো ওটা সে মোটামুটি কন্ট্রোল একটা ইয়ের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে রাখছে। বাট স্টিল দেখেন ওকে, ওই যে মানে আওয়ামী লীগ নিয়ে বা রাজনৈতিক বা যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল তার এইগুলো নিয়ে, বা ওই সময়ও মানুষ সে কন্টেন্ট বানাচ্ছে, ভালো কন্টেন্ট বানাচ্ছে বা কিছু একটা বলতেছে, তো সে মোটিভেশন স্পিকার হয়েছে, তার মোটিভেশন স্পিকার ভালো লাগে না, স্পিচ ভালো লাগে না, ওটা নিয়ে কথা বল বা কিছু একটা। সবাই ওখানে যে কালাতি তোর মানে দেখতে ভালো লাগে না, এই লোক কেমনে স্ক্রিনের সামনে আসে, আমি কমেন্ট পড়ি ভাই মাঝে মাঝে, বুঝছেন, মজা লাগে যে লিখেছে এই লোক স্ক্রিনের সামনে কেমনে আসে, এই লোক টিভির সামনে লজ্জা লাগে না এই লোকটার সামনে আসতে, মানে আবার কথা বলে কেমনে, এগুলো মানুষজন বলে। সো মানুষজন মানে বাই ডিফল্ট আমরা যে সোসাইটি এখন বিলং করতেছি, এই সোসাইটি ছাড়া তো বাংলাদেশে আরও অনেক বড় একটা সোসাইটি আছে, ম্যাস পিপলের একটা বড় একটা পপুলেশন আছে, যারা কিন্তু ধরেন একটা মানুষ কালো হওয়া মানে এটা কিন্তু একটা খারাপ কাজ, বা সে একটা খারাপ একটা মানুষ, বা আচ্ছা করে দেখে। তোরের কথার সাথে আমার মাথায় এটা মেবি একটু ইয়া লাগতে পারে, বাট একটা উদাহরণ দেই। বাংলাদেশে আমি যদি বলি মোটামুটি সব থেকে ঘৃণিত পাখি কোনটা, কত? কাক। কেন বলতো? বিকজ অফ কালো। এবং যখনই আমরা মানে এই যে আমরা যে কাউয়া কাদের নাম দিছিলাম, হ্যাঁ, কেন দিব বলতো? একটা তো রিজন আছে, আরেকটা রিজন কিন্তু বিং ডার্ক স্কিন, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আমি খুবই ছোট করে আমি এই প্রসঙ্গে আবার আসবো এবং মেবি আমরা একটু আগাবো সামনে। এই কালো সাদার যে ব্যাপারটা, যে কালো মানে ভালো, সরি কালো মানে খারাপ, সাদা মানে ভালো বা ফর্সা মানে ভালো, এটা নিয়ে আমি একটা লেখা পড়ছিলাম যে আমাদের বিশেষ করে এই ব্যাপারটা কিন্তু আমাদের গোটা ওয়ার্ল্ডেই আছে, সাবকন্টিনেন্টের ব্যাপারটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আমাদের এখানকার গায়ের কালার মিক্সড কালার হয় আর কি, ব্রাউন হয়, ফর্সা হয়, ডার্ক স্কিন হয়, মিক্সড হয়। কারণ হচ্ছে আমাদের এখানকার যেই এটারে কি বলে স্কিনের, এটারে মেলানিন মনে হয়, মেলানিন, হ্যাঁ, মেলানিনটা কম বেশির কারণে হয় এবং আমাদের গায়ের কালার চেঞ্জ হয়, যেটা সে আফ্রিকানদের হয় না। আফ্রিকানদের ডার্কই থাকে, ওরা সূর্যের আলোর নিচে কম গেলে যে ফর্সা হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আবার ইউরোপিয়ান বা যারা ওই ককেশিয়ান তারা যে একবার ডার্ক হয়ে যাবে এরকম না, বাট আমাদের কালার চেঞ্জ হয় সূর্যের কারণে। তো এটার একটা ডিপ রুটের একটা ব্যাখ্যা আছে এরকম আর কি, যে আমাদের এই সাবকন্টিনেন্টে যেহেতু কালারটা চেঞ্জ হয়, রোদের ভিতরে বেশি থাকলে কালো হয়, ছায়া থাকলে কম হয়। তো অনেক আগে, ধর এটা বৈদিক পিরিয়ডে, মেবি যিশু খ্রিস্টের প্রায় 1000 বছর আগে এরকম একটা কালচার ছিল, যখন আমাদের এদিকে আর্যরা আসলো। হ্যাঁ, আমাদের এদিকে আসলে আর্যদের আসার আগে কিন্তু সব ডার্ক টোনেরই ছিল, আদিবাসী হ্যাঁ, যেটা বলি অনার্য সবাই ডার্কই ছিল। তো আর্যরা যখন আসলো মিক্সড হয়ে আস্তে আস্তে আমরা চেঞ্জ হয়েছি কালার। তো আর্যরা তো আসছে ওই ইরানের ওদিক থেকে, ওরা লাইট স্কিনের ছিল, মিডল এশিয়া থেকে যারা আসছে। তো ওরা এসে তো এখানে যে ধর্ম অ্যান্ড এভরিথিং স্ট্যাবলিশ করলো, অ্যান্ড তো করার পরে এরা হচ্ছে দেবতার সমতুল্য হিসেবে দেখা শুরু করলো মানুষজন, এবং এদের প্রচুর ধন সম্পদ আস্তে আস্তে বাড়তে লাগলো, এবং এদের ঘরের যেই মেয়েরা বিশেষ করে এরা ঘরের ভিতরে থাকে, এবং যারা পুরুষরা তারা মন্দিরে থাকে। স্বাভাবিক ব্যাপার, তারা একে তো ফর্সাই ছিল, এবং পরবর্তীতে মিক্সড হওয়ার পরেও তারা যেহেতু বেশি ছায়ায় থাকতো, তাদের স্কিন সবসময় কি থাকতো, লাইট থাকতো। হ্যাঁ, আর যাদের ধর টাকা পয়সা নাই, অর্থকরী নাই, তারা তাদের বাইরে থাকতে হইতো, তার চাষাবাদ করতো, মাছ ধরতো, এভরিথিং করতো, তো তাদের স্কিনটা ডার্ক হইতো। তো মানুষ অ্যাজ আ আইডেন্টিফায়ার অফ ইকোনমিক কন্ডিশন
এটা দিয়ে তার জাজ করতো যে একটা মানুষ সাদা মানে ও হচ্ছে রিচ, এটা কিন্তু তার মানে কালারের কারণে না, যেহেতু সে ছায়ার ভিতরে বেশি থাকে তার মানে ও হচ্ছে রিচ। আর যেহেতু সে বাইরে মানে হাটে বাজারে কাজ করে, খেতে খামারে কাজ করে, ও ডার্ক হয়ে গেছে, মানে ইকোনমিক কন্ডিশন। অর্থাৎ কালারটা আমাদের এই ডিএনএর ভিতরে, যেটা আমরা জেনেটিক মেমোরি বলি, এভাবে ট্রান্সফার হয়েছে যে কালার দিয়ে আমরা একটা সময় পর্যন্ত মানুষের ফিনান্সিয়াল বা ইকোনমিক কন্ডিশন মানে বোঝার চেষ্টা করতাম। ওই জেনেটিকটা আমাদের মধ্যে এখনও রয়ে গেছে। এখনও হয়তো আমরা ইকোনমিক কন্ডিশন যাচাই করি না, কারণ রাফসানরা তো আর মানে গরিব না। হ্যাঁ, স্টিল মানুষ কানেক্ট করতেছে, তার কারণ হচ্ছে জেনেটিক মেমোরি আসছে, বাট থিংস আর চেঞ্জড। ব্যাপারটাই। হ্যাঁ, তো এই বিষয়ে যদি আর কিছু বলার থাকে বলতে পারি, অথবা আমরা নেক্সট ফেজে যাইতে পারি। আমি একটু ছোটো করে একটা বলি। ওই আমি মাঝখানে আমি যেটা বলতেছিলাম যে আমি তো মানে ব্র্যান্ড নিয়ে, মার্কেটিং নিয়ে, কমিউনিকেশন নিয়ে হচ্ছে ইনভলভ। তো আমরা প্রায় বিভিন্ন কমিউনিকেশনস নিয়ে বাংলাদেশে বড় বড় কিছু ক্যাম্পেইন, প্রোডাক্ট, কমিউনিকেশন কেন সাকসেসফুল হয়েছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, সুযোগ হয়। আপনার সাথে অনেকবার ডিসকাস করছি। তো এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ইউনিলিভার বাংলাদেশে হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি একটা হিউজ লেভেলের একটা মার্কেট শেয়ার দখল করে নিয়েছিল একটা সার্টেন স্টেজে, এবং এখন বেশ ভালো ইয়েতে আছে। এখন অবশ্য অনেক কমে গেছে, বাট একটা সময় কিন্তু বেশ ভালো মার্কেট শেয়ার তারা গেইন করছিল এবং মানে ম্যাস পপুলারিটি পাইছিল। সবার অলমোস্ট প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরে ফেয়ার অ্যান্ড লাভলি চলে গেছিলো। তো ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি কনসেপ্টে কীভাবে আসছে, আমি বিভিন্ন রকমের ইন্টারভিউজ অ্যান্ড বই বা ইয়ে থেকে ওই ইউনিলিভারের ওই সময়কার যারা ছিল তাদের কাছ থেকে অনেকের কাছ থেকে শুনছি, যেটা সেটা হচ্ছে ইউনিলিভার যখন এই প্রোডাক্টটা লঞ্চ করতেছিল, এটার পেছনে ফেয়ার অ্যান্ড লাভলিকে মানুষের মাথায় পজিশন করার আগে তারা স্টাডি করে যেটা দেখছে যে বাংলাদেশের এই যে কালো আর সাদার যে একটা গ্যাপটা, এই গ্যাপটার কারণে মানুষের মধ্যে একটা কনসেপশন আছে যে সে যদি ফর্সা না হয় তাহলে সে লাইফে বেটার কিছু করতে পারবে না। ওকে, সো সে যদি ফর্সা না হয় সে পিছায়ে থাকবে। ঠিক আছে। সো তারা কি করছে, ফেয়ার অ্যান্ড লাভলি বেসিক্যালি যখন লঞ্চ করছে, ফেয়ার অ্যান্ড লাভলি তো একটু ক্রিমি, ঠিক আছে, এটা তো আর মানুষের ফর্সা করতে পারবে না। এটা আমরা যারা জানি এখন আমরা জানি, এবং অনেক মানুষ, মোস্ট অফ দ্য মানুষই জানে। তো কিন্তু মেয়েরা কিন্তু তারপরও, বা মেয়েরা এবং পরবর্তী ছেলেরাও এটা কিন্তু কেন কিন্তু, বিকজ ফেয়ার অ্যান্ড লাভলি মানুষটাকে ওই অ্যাসপিরেশনটা দিত, মানুষকে ওই আশাটা দিত যে ভাই তোমাকে ফর্সা লাগতো সেটাতে। তো সে যখন এটা লাগাইতো তখন এটা বেসিক্যালি সানস্ক্রিনের মতো, ফেয়ার অ্যান্ড লাভলি একটা কাইন্ড অফ সানস্ক্রিন, আমি যতটুকু জানি। তো ওখানে একটা কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা আছে যেটা মানে ইনিশিয়াল একটা গ্লো দেয় চেহারার মধ্যে, একটু অয়েলিনেসটাকে একটু কমায় দেয়, সো ফেসটা একটু গ্লো করে যাতে ওইভাবে একটু ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে। তো ইনিশিয়ালি ওটা কিন্তু লং টার্মে কখনোই ফর্সা বানানো পসিবল না। সো এটা যখনই ওরা দেওয়া শুরু করছে তখন মানুষজন তো কনফিডেন্সটা পাইতো তাদের মধ্যে যে হ্যাঁ আমাকে ভালো লাগছে, আমি যেতে পারি। সো এই কনফিডেন্সটা তাদের, ওই যে এই গ্যাপটা ছিল তাদের মধ্যে, মানুষের মনের মধ্যে যে অভিনবনতা আছে এটাকে কিন্তু কাজে লাগায় ইউনিলিভার এই ফেয়ার অ্যান্ড লাভলি প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করছে, এবং তারা এই যে এইটা থেকে বেশ সাকসেসফুল একটা ইয়ে রিসিভ করছে। সো দিস ইজ তো বিজনেসের পার্ট অফ দ্য স্টোরি। বাট এখানে মানে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটার সপক্ষে আর কি যুক্তি, যে এটাই যে বাংলাদেশের মানুষ স্যাডলি অনেক বেশি রেসিস্ট এই কালো সাদা এই জিনিসটা নিয়ে, অনেক মানুষের মধ্যে, এবং এই যে আমরা যারা জেনারেশন মানে বড় হয়েছি, মানে সব থেকে উদ্বেগজনক পার্ট হচ্ছে যে এই বিষয়টা আমরা কেউ জানিও না ঠিক মতো। মেবি এটা আমাদের সাবকনসিয়াস লেভেলে এমনভাবে আছে যে ধর আমেরিকায় জিনিসটা তাও বোঝা যায় যে ওখানে একবারে ডার্ক অ্যান্ড লাইট আলাদা। হ্যাঁ, ওখানে যারা আফ্রিকান আমেরিকান তাদের টোন, এবং হচ্ছে যারা হোয়াইট আমেরিকান তাদের টোন একবারে আলাদা। হ্যাঁ, আমাদের এখানে তো আসলে এতটা ডিফারেন্স না, বাট আমাদের এখানে তারপরেও ব্যাপারটা থাকাটা অনেক বেশি আমার কাছে লাগে যে উদ্বেগজনক। এখন তো সেটা মানে এই ফেয়ার অ্যান্ড লাভলি সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ওরা বের হয়ে আসছে, ফেয়ার অ্যান্ড লাভলি সেই কনসেপ্টটা থেকে এখন বলা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি বলে। কেস করার জন্য কেস করছিল ওদের নামে, দেন ওরা চেঞ্জ, হ্যাঁ মানে ও চেঞ্জ করতে হইতোই আলটিমেট। হ্যাঁ, মানুষ এখন অনেক বেশি কনসাস হয়ে গেছে এসব জিনিস নিয়ে। সো এখন চেঞ্জ হয়ে গ্লো অ্যান্ড লাভলিতে আসছে, কিন্তু ওদের পজিশনিং কিন্তু এটাই যে তোমাকে কনফিডেন্স করে দিচ্ছি আমি। মানুষটা কিন্তু আসলেই তার থেকে আয়নাতে গিয়ে যখন দেখতে ভালো লাগা মানে তার কাছে মনে হয় যে ফর্সা লাগতেছে, তাকে যখন একটু ফর্সা লাগে। আমিও তো এখনো যখন আয়না, আমার কোশ্চেন আছে, এটা মানে তুই জানলে বল অথবা তুই পরে আমাকে জানাতে পারিস। আচ্ছা, ধর
ক্যারিবিয়ান অঞ্চলে বা আফ্রিকান অঞ্চলে, ওখানে কি ফেয়ার লাভলি বা ফেয়ার অ্যান্ড গ্লো অ্যান্ড লাভলি এরা কি চলে? মানে ওখানে কি সেল করে না ইউনিলিভার? আই ডোন্ট নো। বা ওখানে যদি সেল করে তারা আসলে ওখানে কিভাবে সেল করে? ওখানে তো ডেফিনেটলি এই নামে তো সেল করতে পারবে না, খুব স্বাভাবিক, ফেয়ার অ্যান্ড লাভলি বলি যেটাই বলি। সো কি নামে তারা সেল করে, যদি করে নাকি আসলে করে না? মানে যে কান্ট্রিগুলো মোর ধর ফুল ব্ল্যাক বা আফ্রিকান ব্ল্যাক যেটা আমরা বলি, আমি জানি না, আমার না জানলে আমাকে একটু পরে জেনে। আমার ধারণা হচ্ছে যে মানে করে না প্রবাবলি। মানে আমি জানি না, আমার ধারণা করে না প্রবাবলি। করলেও করতে পারে, কিন্তু বাংলাদেশে এবং উপমহাদেশে এটা ওদের যে কনসেপ্টটা, এটা হিট হওয়াটাই স্বাভাবিক। এখানে সবচেয়ে বেশি হিট, এখানে অনেক বেশি চলে। তো বাইরের দেশে হয়তো আছে, কিন্তু চলে কিনা জানি না, বা আছে কিনা তাও আদৌ জানি না। কেউ যদি জানেন তাহলে ডেফিনেটলি কম বলবো, হতে পারেন, হ্যাঁ ডেফিনেটলি করতে পারে। সো এটাই, দ্যাটস ইট। আমার এই স্টাডিটা ইন্টারেস্টিং ছিল, এই নিজের স্টাডিটা, যে আপনি কেমনে করে ফ্যান লাইটকে পজিশন করছে, এটা বেশ ইন্টারেস্টিং। আর ধরেন বুলি করা নিয়ে কথা বলতে গেলে তো টপিকের শেষ নেই। আচ্ছা, আমরা তাহলে বুড়িটা নিয়ে মেবি আবার ভিডিও শেষের দিকে আসবো। আচ্ছা, আমার একটা খুবই জানার আগ্রহ ছিল, মানে তোর এই বিষয়ে মতামতটা কি, বা তুই আসলে এই বিষয়টা কেমনে দেখছিস ডিউরিং ইয়োর টিনেজ, অর্থাৎ জাস্ট বয়প্রাপ্ত হচ্ছিস, হ্যাঁ, ওই সময় তোর কেমন ফিল হতো? আমি ফিজিক্যালিটির কথা বলতেছি, যে চেষ্টা আসলে আমরা সবাই যাই ওই ফেজটাতে দিয়ে তো যাই, এবং টু বি ভেরি অনেস্ট নতুনভাবে নিজেকে একটা দেখার একটা জায়গা থাকে, এবং হচ্ছে অনেকের ক্ষেত্রে সেটা ফিয়ারও হয়, হ্যাঁ, অনেকে ভয় পায় এই চেঞ্জেসগুলোর কারণে, মানসিকভাবে হরমোনাল চেঞ্জ হয়। সো ওই ফেজটা নিয়ে আমি তোর কাছ থেকে জানতে চাচ্ছি যে যখন তুই টিনেজ হইলি, হ্যাঁ, বা অ্যাডাল্ট হইলি, তোর ফার্স্ট এই বিষয়টাকে তুই কিভাবে অ্যাকসেপ্ট করছিস, বা তোর কি ফিয়ার ছিল, বা তোর এই বিষয়গুলোর জানার যে ব্যাপারটা সেটা তুই কার কাছ থেকে জানছিস, বা এখনকার জেনারেশন আসলে এই বিষয়গুলো কিভাবে নেয় বা জানে? এটা একটা ফিয়ার বা কিছু অনেক রকম ফিলিংসের একটা সময়। বয়সন্ধিকার ব্যাপারটা হচ্ছে ধরেন অ্যাডোলেসেন্স, যেটাকে ইংলিশে বলে আর কি। হ্যাঁ। যখন আমরা ওই ছোট বাচ্চাটা থাকি না, হুম। আবার বড় হয়ে যায় না, কৈশোরটা, ওইটা যখন শুরু হয় তখন হচ্ছে এটা আপনার, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, দেখতেছি যে আমি হঠাৎ, তুই ফার্স্ট কেমনে বুঝছিস যে তুই আসলে একটা চেঞ্জ আসছে? আমার কাছ থেকে মোচ বাঁধানো শুরু করছে। মোচ? হ্যাঁ, ওকে। তো মোচ বাঁধানো শুরু যখন করছে, তখন স্বাভাবিকভাবে মনে শুরু করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বড় হচ্ছি। তারপর আপনার নট অনলি দ্যাট, আপনার যখন হচ্ছে যে মাঝে মাঝে ওই সময় তো বয়স পিকে ছিলাম, আমি ক্লাস 5-6-এ। তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম ওয়েট ড্রিমস হওয়া শুরু করছে। না, এটা কিন্তু খুব কমন। এটা আমার মনে হয় যে ওয়েট ড্রিম বা যেটা কি স্বপ্নদোষ বলা হয়, এই বয়সে বয়সন্ধিতে এটাই একমাত্র না হলেও এটা ওয়ান অফ দ্য মেজর সিগন্যালস যে একটা ছেলে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলতেছি, যে একটা ছেলে বয়সন্ধি প্রাপ্ত হয়েছে কি হয়নি, তার যদি স্বপ্নদোষ হয় তাহলে সে বয়প্রাপ্ত হয়েছে, বয়সন্ধি প্রাপ্ত হয়েছে। এটা সম্ভবত ফিমেলদের ক্ষেত্রে পিরিয়ডের যে ব্যাপারটা, যখন তার পিরিয়ড হয় তখন তার জন্য একটা মেজর সিগন্যাল। ছেলেদের ক্ষেত্রে মেজর সিগন্যালই হচ্ছে যে তার স্বপ্নদোষ হবে। হ্যাঁ। সো তখন হচ্ছে ওই যে আমি আসলে বড় হচ্ছে, একটা চেঞ্জেস বুঝতে শুরু করছি কীরকম, আমি মানে কিছু চেঞ্জেস আসা শুরু করছি। ডেফিনেটলি সেটা হচ্ছে 1 নম্বর, আমি দেখলাম যে আমার গায়ের স্মেলটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, স্মেল চেঞ্জ হয়? হ্যাঁ, গায়ের স্মেল, আমি এখন আমার গায়ের থেকে গন্ধ বেশি হচ্ছে। ও ওকে, ঠিক আছে। এটা আচ্ছা, আমি একটু আগেও কয়েক বছর সেই সময়ে কয়েক বছর আগেও হয়তো আমি 2-1 বছর না করলে আমার গায়ে থেকে গন্ধ বা এই ধরনের কিছু হতো না। বাট এখন হচ্ছে মানুষজন আমাকে বলা শুরু করছে, আমার গায়ে থেকে গন্ধ হয়ে হচ্ছে। গোসল করা নাই বা গোসল করা না করা না, ওই সময় বেশি মানে স্মেলি হয়ে যায় একটা মানুষ। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর যেটা আমি বলতেছিলাম, ফ্যাক্টর, যেটা হচ্ছে বোঝায় যে সে বড়, আসলে বয়সন্তি গেলে পা দিছে, স্মেলি হয়ে যায়। তারপর হচ্ছে মুছ গজানো তো শুরু করছে আমার, কারো দাঁড়িয়ে মুছ গজাইলে গজাই না, হলে না গজাই না, ওইটা আলাদা কথা। প্রাইভেট পার্টসে হেয়ারসগুলো আসা শুরু করে। তারপর আপনি যখন ঘুমাইতেছি তখন এই ধরনের বিভিন্ন রকম ইরোটিক স্বপ্ন দেখা শুরু করা। ওকে, তো এই যে ইরোটিক চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে করে মাথার মধ্যে আসা শুরু করতেছে। আচ্ছা, এখানে আমি একটু একটা কোয়েশ্চেন করি
আমাদের বাংলাদেশে সেক্স এডুকেশন আসলে এখন একটা ট্যাবু হিসেবে এখন আছে আমার মনে হয়, ঢাকার বাইরে তো ডেফিনেটলি আছে। আমাদের সময় এটা আরও বেশি ছিল, কখনোই প্যারেন্টসরা এই বিষয়ে যে তার বাচ্চাদেরকে জানাবে এরকম কোনো কনসেপ্টই ছিল না। হ্যাঁ, স্কুল থেকেও জানানোর কোনো কনসেপ্ট ছিল না। হ্যাঁ, তো আমরা যারা ছেলেরা আমরা তো বেশিরভাগ সময়ই বন্ধু বান্ধবের কাছ থেকেই ব্যাপারগুলো জানতাম হ্যাঁ, বা শুনছি, রাইট। যে কারণে অনেক সময় ভুল পরামর্শ বা ভুল তথ্য আমরা জানতে পারি এভরিথিং। মেয়েদের ক্ষেত্রেও সম্ভবত মেয়েদের ক্ষেত্রে মেবি তার মা বা এই ধরনের যে পার্সোনালিটি থাকে তারা মেবি একটু শেয়ার করতো। ডিপেন্ডস। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিটলি আমার মনে হয় যে অলমোস্ট 99% কেসে ফ্রেন্ড মানে বন্ধু বান্ধব যারা থাকে তাদের কাছ থেকেই শোনে, বিকজ ওই কি বলবো ওই ফ্রি জোনটা আসলে ছেলেরা পায় না। তো যে কারণে অনেক সময় অনেক ছেলে বিপথেও চলে যায়। হ্যাঁ, বিপথে বলতে কি মিন করতেছিস সেটা তো বুঝতে পারতেছিস। তা আমি বলতে চাচ্ছি যে তোর ওই সময়ের এই বিষয়গুলো তুই তো বন্ধুদের কাছ থেকে জানছিস, তোর ফার্স্ট অনুভূতিটা কেমন লাগছে? যেরকম আমার অনুভূতিটা বলতে পারি, যখন ফার্স্ট আমি জানি আই ফিল ভেরি উইয়ার্ড অ্যাকচুয়ালি, যে এটা কি আসলে এরকম কিনা। হ্যাঁ, এবং আমার বন্ধুদের কথা আসলে বিশ্বাস হয়নি। সো তোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কি? খুব খোলামেলা আমরা কথা বলছি, আমি শিওর যে আমার চ্যানেলের অডিয়েন্স যারা তারা ম্যাচিওর, সো বিষয়টাকে তারা আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না ভাই, এই জন্য হচ্ছে আমার কাছে অস্বস্তি লাগতেছে ক্যামেরা। হ্যাঁ যে বললাম ট্যাবু আছে। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে এটা কিভাবে শুরু হয়েছিল কি, মানে আমার ক্ষেত্রে একটু আমি ফরচুনেট ইনাফ বলতে পারেন, কারণ হচ্ছে সেক্স এডুকেশনটা তো আসলে মানে প্রপারলি এখন যেটা আমরা শিখতেছি আর কি, এটা প্রপারলি সেক্স এডুকেশনটা টিচ করানো ইম্পর্ট্যান্ট একটা বাচ্চা যখন বয়সের দিকে আসা শুরু করে তখন থেকেই, আদারওয়াইজ সে বিপথে যাওয়ার চান্সেস থাকে। সো আমার ক্ষেত্রে আমার ফ্রেন্ডদের সাথে না, আমার ক্ষেত্রে হচ্ছে আচ্ছা এখানে আমি একটু সরি ইন্টারাপ্ট করলাম, এখানে একটা ডিফারেন্ট স্কুল অফ থটও কিন্তু আছে, যে বিকজ you will educate your children about sex and other things, maybe then they are interested to know more or experience about those sex and other things. এরকম একটা স্কুল অফ থট আছে। অর্থাৎ তুই একটা তো যেটা বললি যে শেখানো উচিত এই জন্য বিপদে যাতে না যায়, আবার অনেকেই বলে যে আপনি যদি বলেন বেশি যদি ফ্রি হয়ে যান সেক্ষেত্রে বাচ্চারা মোর ইন্টারেস্টেড হবে, মেবি তারা নিজেরা এক্সপেরিয়েন্স করতে যাবে, যেটা হয়তো শেয়ার না করলে অ্যাটলিস্ট ভয় থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক তারা হয়তো আরও পরে ইন্টারেস্টেড হতো। সো এটা নিয়েও তুই যদি একটু বলিস পরবর্তীতে আর কি। আমি এটাতেই স্টার্ট করি। হ্যাঁ ঠিক আছে। আমি এই জায়গাতে বলি আপনাকে একটু, ধরেন আমরা তো আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামের স্টোরি জানি, ওনার থেকে সৃষ্টি করা হয়েছে, ওনারা কীভাবে করে পৃথিবীতে চলে আসছে। সো মানুষের জীবনের প্রথম সে যে কাজটা করে শাস্তি পাইছিল এবং সে যে কাজটা করছিল সিগনিফিকেন্ট কাজটা, সেটা ছিল কি নিষেধ না শোনা। হ্যাঁ, মানে একটা ফল তাকে একটা জিনিস বারণ করা হয়েছে, মানা করা হয়েছে, এবং রিলিজিয়নগুলোর মতো আর কি। হ্যাঁ, সে কিন্তু সেটাই করছে। এবং এই লার্নিংটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় লার্নিং। আমার পার্সপেক্টিভটা শেয়ার করতেছি, আমরা অ্যাজ এ হিউম্যান বিইং আমরা সবসময় যেটা না করা হয়, যেটা লুকানো হয় আমাদের কাছ থেকে, আমরা অনেক কিউরিয়াস একটা প্রাণী, আমরা অনেক উৎসাহী প্রাণী। সো আমরা যেটা না করা হয় আমরা সেটাতেই আগ্রহ বেশি প্রকাশ করি। সো আমাকে যদি এখন এই জায়গা থেকে যে আমার কাছে মনে হয় যে ধরুন আপনি যেটা সেকেন্ড স্কুল অফ থট বললেন, আমি সেটা অ্যাগ্রি করি না। কারণ হচ্ছে যে আপনি একটা মানুষকে যখন না মানে এটা নিয়ে কথা বলা যাবে না, এগুলো কথা বলবো না, গোপন একটা গোপন জিনিস, এগুলো বলা যায় না, এগুলো কথা বলা যায় না যখন বলেন, মানুষের মধ্যে সবসময় ওই মানে আমাদের মধ্যে বাই ডিফল্ট একটা নেগেটিভ যে ইনটিউশনটা বা একটা খারাপ নেগেটিভ জিনিস জানার প্রতি আগ্রহটা বা গোপন জিনিস জানার প্রতি আগ্রহ, রাইট, ওই উৎসাহ থেকে আমরা কি করি তার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে যাই, এবং নিজে আগ্রহ প্রকাশ থেকে যখন নিজে শিখতে যাই আমরা রং ওয়েতে শিখতে পারি। তো এই আপনি একটা বাচ্চাকে না করার পরে সে হয়তো কোনো একটা ওয়েবসাইটে পর্ন ওয়েবসাইটে গিয়ে সে কোনো একটা সার্চ করে সে কিছু দেখলো বা কিছু ইয়ে করলো, এক্সপ্লোর করলো, তাহলে জিনিসটা খারাপ হয়ে গেল না? মানে হ্যাঁ, আমার কাছে মনে হয় যে তাকে আপনি একটা অ্যাডোলেসেন্টকে হ্যান্ডেল করার, বা আমার যেহেতু বাচ্চা আছে আমি যেভাবে এখন প্ল্যান করি আর কি, সো তার যখন অ্যাডোলেসেন্স আসবে, সে যখন একটা সার্টেন এজে চলে আসবে, তখন তাকে ওই জিনিসটা নিয়ে জানানো যে আমাদের বডি নিয়ে তাকে অ্যাওয়ার করা, দিস ইজ জাস্ট এ বডি ইউ হ্যাভ, তোমার এই শরীরের তুমি যেমন খাও তোমার ফিজিওলজিক্যাল নিড আছে, তুমি যেমন খাওয়ার নিড আছে,
তুমি ওয়াশরুমে যাও, তোমার শরীর বিভিন্নভাবে ফাংশন করে, তুমি তো এইটা একটা পার্ট, এটা একটা তোমার শরীরের জৈবিক একটা ব্যাপার, এটা খুবই ন্যাচারাল একটা জিনিস, এটা সবার মধ্যে আসে। এবং এটা মানুষ হচ্ছে একটা সার্টেন এজে গিয়ে সে যখন ফ্যামিলি ক্রিয়েট করার চিন্তা ভাবনা করে তখন সে পার্টনার চুজ করে এবং সে তখন তার এসব ফিজিক্যাল নিডসগুলোকে সে এক্সপ্লোর করা শুরু করে, ঠিক আছে? সো এটা যখন একটা মানুষকে আমি যদি এটা সুন্দর করে বুঝায় বলি, তার মধ্যে এটা অটোমেটিক কিন্তু প্রথমবার শুনি তার মধ্যে একটা পার্সপেক্টিভ ক্রিয়েট হয়ে গেছে যে এটা মানে এত লুকায় গোপন করে বা এরকম করার কিছু নেই, নর্মাল একটা জিনিস ভাই, ভাত খাওয়ার মতো একটা জিনিস। তো এটা নিয়ে এত ডিসকাস করার কি আছে, এত লুকাচুটি করার কি আছে, এত কথা বলার কি আছে? এখন আমরা এটাকে যেভাবে দেখতেছি ওই অ্যাডোলেসেন্টটা তখন ওইটাকে ওইভাবে দেখা শুরু করবে, তাতে তার ম্যাচুরিটি লেভেলটা এই জায়গাতে বেড়ে যাবে এবং সেটা নিয়ে ঘাটাঘাটি ভিতরে এগুলো নোংরামিগুলো করতে যাবে না। নোংরামিগুলো আমাদের মধ্যে তখনই আসে বেশি করে যখন হচ্ছে আমরা বেশি না শুনে, বেশি না এটা করা যাবে না কিন্তু গোপন, সে তখন হাইড করে করে সে জিনিস দেখতে চাই। কারণ আমাদের কম্বলের নিচে ঢুকে মোবাইলে কিছু দেখে বা দরজা বন্ধ করে কিছু দেখতে আমাদের একটা বাই ডিফল্ট ভালো লাগে, মানুষের বাই ডিফল্ট গোপন জিনিস করতে ভালো লাগে, আচ্ছা, খারাপ কাজ করতে ভালো তো লাগে। টিনেজ বয়সের এইরকম এই রিলেটেড, মানে আমি কি মিন করতেছি বুঝতে পারতেছি, এই রিলেটেড কোনো একটা আই উড সে যে চিন্তা, ওই বয়সের একটা চিন্তা এই রিলেটেড, যেটা তুই এখন মনে করতে পারিস যে তুই ওই বয়সে চিন্তা করছিস, সেটা পরবর্তীতে তুই দেখছিস সেটা আসলেই এরকম অথবা অন্যরকম। এনিথিং, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি এনি ডার্ক, যেটা তুই আসলে শেয়ার করার মতো বা শেয়ার করতে পারিস। হ্যাঁ, এটা আমার চিন্তা না, আমি আচ্ছা, এটা কিন্তু ইউনিভার্সালও হতে পারে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অনেক আনসিওর যে আছে, অনেক কিছু আছে যেটা আসলে ইউনিভার্সাল বলতে আমি মিন করতেছি সে বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে ওই বয়সে ট্রু হতে পারে। সো তোর লাইফের টিনেজ বয়সের এই সেক্স এডুকেশন বা সেক্স রিলেটেড এনি স্মৃতি বা সেক্স রিলেটেড স্মৃতি বলতে আমি বুঝছি, হ্যাঁ, যেটা তুই হয়তো ভাবতে আসলে এরকম বাট পরবর্তীতে অন্যরকম হয়েছে বা কিছু। এটা আপনি ফার্স্টে একটা কোশ্চেন আনসারও দেন, এই কোশ্চেন আনসার একসাথে দিই। আপনি বলছেন যে আমার এটা কীভাবে শুরু হয়েছিল, আমার সেক্স এডুকেশন শুরু হয়েছিল, আমি বললাম যে নিজেকে লাকি ভাবতে পারি। কারণ হচ্ছে কি, আমার একটা মামা আছে যার বাসাভর্তি বই ছিল। আমি একটু ওনার রুমটা এক্সপ্লেন করি। উনি আমার আপন মামা। তো ওনার রুমটা ছিল এরকম যে রুমের একটা পাশে একটা বিছানা, খালি একটা রুম, এবং রুমের চারপাশে বই থাক 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 করে সাজানো। উনি কোনো জব করে না, কোনো বিজনেস করে না, কোনো কিছুই করে না। উনি জাস্ট খাই ঘুমাই ওখানে থাকে এবং উনি বই পড়ে। তো ওই মামাটা এখন আর বেঁচে নাই। তো আমার অনেক ভালোবাসতো মামাটাকে। তো উনি হচ্ছে বাবলু মামা, ছোট বাবা, মানে তো আমার আন্টি ছোট না, আমার আমার ছোট। ওকে। তো উনি হচ্ছে পুরো বাসা ভর্তি বই রাখতো। তো ওই বইয়ের মধ্যে তো অনেক রকম বই ছিল। আমি তখন মামার বাড়িতে গেলে আমি ওনার রুমে গিয়ে বিভিন্ন রকম বই পড়তাম, নিয়ে আসতাম। তো ওইখানে কিছু মানে কিছু বই ছিল যেগুলোতে আমার ঠিক মনে নেই ভালো মতো সাবজেক্ট, বা ওই বইগুলোতে সামহাও মানে ধরেন সেক্স এডুকেশন নিয়ে মানে লেখা ছিল ইন এ কনস্ট্রাকটিভ ওয়ে, ঠিক আছে? যে ধরেন সেক্সুয়াল হেলথ কি, এগুলো নিয়ে কথাবার্তা ছিল, টিচিং মানে মোর অফ এডুকেটিভ টাইপের। সো ওই জিনিসগুলো পড়ছিলাম এবং পড়ার পরে আমি যখন আমার কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছিলো, আমি পড়তে স্বাভাবিক ভালো লাগতেছিল। আরে ভাই, এটা তো জিনিস যেটা আব্বু বলে না, কেউ বলে না, কোথাও তো পাই নাই, এইটা তো পড়তে হবে, ঠিক আছে? সেক্স কি আসলে, ঠিক আছে? সো কিছু ম্যাগাজিন পাওয়া যেত এখন, আবার ওই কোনো খারাপ গল্প না, হ্যাঁ, ঠিক আছে, যেটা আমরা চটি বলি, হ্যাঁ চটি না, রাইট, একদমই মানে হেলথ রিলেটেড, স্বাস্থ্য বার্তা টাইপের, স্বাস্থ্য বাতায়ন টাইপের আর কি। তো ওইখানের মধ্যে আমি এরকম পড়ছি। তো পড়ে মোটামুটি আমার ধারণা হয়ে গেছে যে ঠিক আছে, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, একটা ধারণা হয়ে গেছে মোটামুটি। আর বন্ধু বান্ধবের সাথে আলোচনা ওগুলো তো আছেই। তো আলোচনা এখন আমার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে আমি হচ্ছে মোটামুটি এই জিনিসটার ব্যাপারে প্রপারলি অ্যাওয়ার ছিলাম। এখন আমার ফ্রেন্ড, আপনি যেটা পরে কোয়েশ্চেন করছেন, আমার সেক্স এডুকেশন কেমন শুরু হয়েছে বলছি। হ্যাঁ, পরে যেটা কোয়েশ্চেন করছেন যে আমার তোর লাইফে কোনো এক্সপিরিয়েন্স ওই টিনেজ বয়সে, তাই? হ্যাঁ, যেটা তুই ভাবতে ওই সময় ধর এরকম, হ্যাঁ, কিন্তু এটা পরে দেখছি অন্যরকম, আসলে অন্যরকম না রিয়েলি এক্সপিরিয়েন্স করছিস। না, এরকম ব্যাপারটা এরকম কিছু নাই। আমার একটা ফ্রেন্ডের একটা স্টোরি আছে। আমার একটা ফ্রেন্ড আছে চিনামের।
তো ওর সাথে আমি আমার ভালো একটা ফ্রেন্ডশিপ চলতেছিল, তখন আমি এটা কোন বয়স পড়বো, ক্লাস 7 হ্যাঁ, ক্লাস 7 বা 8, আই ডোন্ট রিমেম্বার মাচ, 7 হবে, ক্লাস 7 হবে। তো ক্লাস 7-এ পড়তেছেন, তখন আমরা ক্রিকেট খেলতাম গলিতে। তো একদিন কী করছে, আমার ফ্রেন্ড আমাকে এসে বলতেছে যে আমার একটা ইনফরমেশন শুনছি, কি ঘটনা শুনছি, কি খুবই ইন্টারেস্টিং, কখনো শুনস নাই। আমি বলছি কি, বলছি মেয়েদের রিলেটেড। আমি বলছি যে বল কি রিলেটেড, আমি শুনি। তো আমার তো আগ্রহ আছে মেয়েদের রিলেটেড বলে, তো সে আমাকে বুক করে ফেলছে যে কি ঘটনা। বলে যে জানোস মেয়েদের পিরিয়ড কেন হয়? আমি বলছি কেন হয়? তো বলছে যে মেয়েরা খারাপ কাজ যখন করে তখন হচ্ছে ওর একটা শাস্তি হিসেবে পিরিয়ডটা হয়, প্রতি মাসে তার শাস্তি হিসেবে তার রক্তক্ষরণ হয়। তো আমি শুনে আমি এটা জানতাম, আমি এটা কিভাবে হয়েছে, কিভাবে কেন হয়, কি হয় না হয়, আমি এটা জানতাম। তো আমি শুনে ওর কথা শুনে বলছে তোকে এটা কে বলছে? তো আমি মনে হয় কোথেকে পড়ছে বা কোথেকে শুনছে প্রবাবলি শুনছে, কোথেকে জানি কোন ফ্রেন্ডের থেকে শুনছে। তো আমি খুবই হাসছি, আমি তখন ওকে বলছি যে তুই তো কিছুই জানোস না, মানে একটা মেয়ে খারাপ কাজ করলে তার রক্তক্ষরণ হবে, তুই জানোস যে মেয়েদের প্রতি মাসেই প্রত্যেকটা মেয়েকে এইটা ফেস দিয়ে যাইতে হয়। তো বলছে যে না তো জানি না, প্রতি মাসে পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে, তোর মাকে যাওয়া লাগে, আমার মাকে যাওয়া লাগে, সব মানুষের যাওয়া লাগে, সব মেয়ে যাওয়া লাগে। সো কেন যাওয়া লাগে? কারণ এটা ওদের একটা বডিলি একটা মানে ফেনোমেনা, ঠিক আছে? এটা ওই মেয়েটার, এটা ওই বইটাতে পড়ছিলি? আমি এটা আগেই পড়ছি যে মেয়েদের ঋতুচক্র এটা সেটা এগুলো নিয়ে পড়ালেখা আমি পড়ে ফেলছি ভাই। আমি মনে করি পড়া বই না পড়লে এসব বুকি চুকি বই পড়তাম, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি পড়ে ফেলছি। আমি অনেক উপন্যাস ওই সময় আমি মনে করি বই পড়া বা অনেক পড়তাম, উপন্যাস প্রথম বড়দের বই পড়তেছি যেগুলো আমি ছোট মাথার বুদ্ধি চাচ্ছে তাও পড়তেছি। তখন আমি হুমায়ুন আজাদের 56,000 বাহুমাইল পড়ে ফেলতেছি, বা হুমায়ুন আহমেদের লীল বাতাস পড়ে ফেলতেছি, এগুলো মাথার বুদ্ধি যাওয়ার সময়। তো তখন আমি ওকে বললাম আর কি যে এটা তো এরকম না, এটা সবারই যাওয়া লাগে, তো আমার মা তোর মা কি খারাপ কাজ করে যে ওদের এই প্রতি মাসে এটা যায়, এটা হয়? তো বলছে যে না কি বলা যেটা, এটা মনে হয় ট্রু না, আমার মনে হয় আমাদের এরকম হয় না। ও নিতেই পারতেছে না এটা ভাই, মানে এটা পিরিয়ডের মতো খারাপ জিনিস আমার মায়ের সাথে কেন হবে? তিনি কি বলতে আমার কাছে এটাই ফ্যাক্ট ভাই, এটা হয়। এটা তাদের বন্ধ হয় কখন জানোস? কারণ হচ্ছে যখন প্রেগনেন্ট হয় তারা। আমি এই পর্যন্ত জানতাম, দ্যাটস ইট। বা কেন হয় এখনো পর্যন্ত মানে ওই ডিপ ইনসাইড এত কিছু জানতাম না। তাই আমি বলতাম, বলছি যে হ্যাঁ এটা আমি জানছি। ও আচ্ছা, এখানে আমার আম্মু আব্বুর ভূমিকা অবশ্যই আছে। ওরা আমাকে টুকটাক মানে কিছু বেসিক জিনিসপত্র, ধরেন হেলথ রিলেটেড, ওখানে সেক্সুয়াল হেলথ তো টুকটাক চলে আসতো, হাইজিন মেনটেন করা, ওগুলো টুকটাক তারা শেয়ার করছে আমাকে। আমার বাবা মা, আমি ফর্চুনেট ইনাফ, আমার বাবা মা এডুকেটেড, এবং তারা আমাকে এইসব জিনিসপত্র মাঝে মাঝে বলছে। কিন্তু ওই স্টিল মিডল ক্লাস ফ্যামিলি যে ট্যাবু ব্যাপারটা আছে ওটা তো আছেই, অত ডিটেলে কিছু বল নাই। তো এই আর কি, আমি তখন তাকে শেয়ার করছি। ওইটাও খুবই ইন্টারেস্টিং ছিল আর কি। ও খুবই পরে বড় হওয়ার পর তাকে আমি মাঝে মাঝে করতাম, টন করতাম যে তুই এরকম বলতেছিস, এই আর কি। আচ্ছা, ওকে, আমরা মোটামুটি টিনেজটা পার করলাম। হ্যাঁ, টিনেজ যে একবারে লাস্ট পিরিয়ডটাই ধরি, আমরা মোটামুটি 19 তো ধরি না, 19 বছর পর্যন্ত টিন ধরি, যদিও বাংলাদেশের কনটেক্সট আমার মনে হয় যে তার আগেই শেষ হয়ে যায়। এনিওয়েজ, তো টিনেজ বয়সের পরে যে পিরিয়ডটাকে আমরা কৈশোর শেষ ধরি, কৈশোরের পরে সম্ভবত তারুণ্য বা তরুণ আমরা বলি, তারপরে কিন্তু যুবক। এটা আমি জানতাম না, এটা আমি অনেক পরে জানছি যে যুবক আর তরুণ কিন্তু সিমিলার না। আচ্ছা, মানে প্রথম হচ্ছে যদি ছেলেদের কথা বলি, যে প্রথম হচ্ছে তো শৈশব বা শিশু, তারপর হচ্ছে কৈশোর বা কিশোরী, তারপর হচ্ছে তরুণ তরুণী, যুবক যুবতী। অর্থাৎ যুবক যুবতী মোর মেবি আফটার 30 or 35 এর পর থেকে ওই এজটা শুরু হয়, তার আগ পর্যন্ত তরুণ এই ক্যাটাগরির মধ্যে আসে। তো আমি এই ফেজটা নিয়ে একটু তোর জানতে চাচ্ছি, তোর ভাবনা বলতে কি ওই ফেজে তোর যে কোনো একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স। ধর সাধারণত ওই বয়সে আমাদের বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, রিলেশন যেটা বলি যে লাভ রিলেশন হয়, হ্যাঁ, তার আগ পর্যন্ত হয়তো একটু, অনেকের হয়তো তার আগেও হতে পারে, বাট বেশিরভাগেরই তরুণ, যখন আমরা সেফার সিরিতে হয়তো যাচ্ছি, হ্যাঁ,
তার আগ পর্যন্ত হয়তো ফ্রেন্ডই ছিল, ওইভাবে হয়তো লাভ রিলেশন বা রোমান্টিক রিলেশন ছিল না, সাধারণত ওই বয়সে হয়। তো আমি ওই বয়সে তোর কেমন ফিল হইতো অ্যাবাউট ধর গার্লস অ্যাজ আ পার্টনার না, অ্যাজ আ গার্লফ্রেন্ড মেবি। তুই যে ওই বয়সটাতে তো মানুষ মানে ফ্রেন্ডের বাইরে গার্লফ্রেন্ডের চোখ দিয়ে দেখা শুরু করে। তো ওই ফেজটা নিয়ে তোর কেমন ছিল বা কোন পার্টিকুলার এক্সপিরিয়েন্স ওর স্মৃতি তুই যদি শেয়ার করতে চাস? ওয়েল, আমি ফার্স্টে প্রাইমারি স্কুলে পড়ছি হচ্ছে কম্বাইন্ড স্কুল, 4 পর্যন্ত পড়ছি ওখানে। 5 থেকে হচ্ছে সরকারি স্কুলে চলে গেছি, যেটা হচ্ছে পুরোপুরি ছেলেদের। তো ওখানে কোনো মেয়ে ছিল না। যে বয়স থেকে একটু বসন্তীকাল আসা শুরু করে সেই সময় কোনো মেয়ে সংকট নেই। তো এবং হচ্ছে কলেজের উপর কম্বাইন ছিল, স্টিল কম্বাইন না, তেমন একটা আলাদা নেই। বাট যেটা হয় যে আমাদের ছোটবেলা থেকে একটা কমন কনসেপশন শিখে যাচ্ছে যে ছোটবেলায় স্কুলে যেমন কোনো ছেলে কোনো মেয়ের সাথে হচ্ছে বন্ধুত্ব করতে পারবে না। ওকে, ছেলে মেয়ে বন্ধুত্ব খুবই খারাপ, ঠিক আছে। এবং একটা সময় ছেলে মেয়ে বন্ধুত্ব খারাপ বলতে বলতে একটা পর্যায়ে এমন হয়ে গেছিল যে মানে মেয়েরাই খারাপ, ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আচ্ছা, এরকম হয়ে গেছে স্কুলে, ঠিক আছে। কোনো একটা ছেলে আমাদের স্কুলে এমন ছিল যে এমন মনে আছে, এরকম আমাদের মধ্যে প্রচলন ছিল যে কোনো একটা ছেলে যদি কোনো একটা মেয়ের সাথে কথা বলতো, ওই ছেলেটা হচ্ছে মানে আমাদের দলভুক্ত না, ঠিক আছে। ও আলাদা, ওর সাথে মিশে যাবে না, ঠিক আছে। ও খারাপ হয়ে গেছে। আচ্ছা, এটার সাথে রিলেট করে আমার ছোট একটা এক্সপিরিয়েন্স আছে এরকম টাইপের আর কি। আমি যে স্কুলে পড়তাম, বগুড়ায় পড়তাম, হ্যাঁ। সো এই স্কুলের আমি যখন ছোট ক্লাস 3, 4, 5 এরকমই হবে। তো আমাদের ওই স্কুলে মর্নিং শিফটে মেয়েদের ক্লাস ছিল আর ডে শিফটে ছেলেদের। তো যে কারণে ছেলে মেয়ের দেখা ওইভাবে আসলে কখনোই হইতো না, হ্যাঁ। মর্নিং শিফটে শুধু মেয়েরা, ডে শিফটে শুধু ছেলেরা। বাট ডিউরিং এক্সাম ডেইজ, অর্থাৎ ফার্স্ট টার্ম অথবা সেকেন্ড টার্ম অথবা ফাইনাল পরীক্ষা, এরকম সময়ে পরীক্ষাটা একই সাথে হতো, কম্বাইন না, বাট টাইমটা এক পরীক্ষার। তো যে কারণে পরীক্ষার ওই সময়ে স্কুলের ভিতরে ঢুকতে হতো, তখন মেয়েরা থাকতো, মেয়েদের এক পাশে হতো আর এক পাশে ছেলেদের হতো। তো গেটের এদিকে, স্কুল বিল্ডিং এর এদিকে মেয়েদেরই সিট বসতো আর কি পরীক্ষায়। তো তোর স্কুলে ঢুকে ওদিক দিয়ে পার হয়ে যাওয়া লাগবে, পার হয়ে তারপরে তোর ইয়াতে যাওয়া লাগবে। তো আমার যেটা হইতো, আমার এখনো মনে আছে, তোর কথা শুনে মনে হলো, এই যে যেহেতু এই মেয়েদের সম্পর্কে এরকম ধারণা অলমোস্ট ছিল না, বা এরকম একটা ভীতিকর একটা ব্যাপারই ছিল। তো আমি ওদিক দিয়ে যখন যাইতাম, তো মেয়েরা খুব স্বাভাবিক নিচে তাকায় আসে, আমার মনে হতো আসলে তাকাইতো কিনা, আমি তো চোখ তুলে তাকাইতাম না, হ্যাঁ। তো আমার খুবই লজ্জা লাগতো এবং এতটা নার্ভাস ফিল হতো, মনে হতো যে আমি যদি পড়ে যাই, হ্যাঁ, পা আমার কাঁপতেছে লিটারেলি। আমার পরীক্ষার আসান দিয়ে ধর পরীক্ষার টেনশন না যতখানি, তার থেকে বেশি টেনশন হতো যে এই যে আমি স্কুলের গেটটা যে খুলে যে ঢুকতেছি, সবাই তো তাকায় আছে, হঠাৎ করে যে পড়ে যাই, আমি তো উপরে মনে কর লজ্জায় তাকাইতে পারতেছি না। তো আমার এখনো যে তোর সাথে বলার সময় মানে বাটারফ্লাই ইন দ্য বেলি টাইপের হচ্ছে, এখন আমার ওই যে স্মৃতিটা যদি মনে করি, আমার এরকম ফিল হয় যে আমি হেঁটে যাচ্ছি এবং আমার খালি মনে হচ্ছে আমি যদি পড়ে যাই কতখানি না। তো এটা কিন্তু এখান থেকে আসছে যে ধর মেয়েদের সাথে কখনোই বাতচিত করে নেই, যেহেতু আমার বাতচিত মেয়েদের সাথে করে নেই বলতে কি, আমার তো কাজিনসরা ছিল, আমার ফুফাতো বোনেরা তো ছিল, বাট ওদেরকে তো বোনের নজরে দেখছি, হ্যাঁ। সো বোন যে মেয়ে, এই ব্যাপারটা ধর অনেক পরে ব্যাপারটা এস্টাবলিশড হয়েছে, হ্যাঁ। বা কাজিনরা যে একটা ধর আলাদা টাইপের মেয়ে, এই ব্যাপারটা ওইভাবে আসতো না। তার মনে হতো এরা তো, হ্যাঁ, এরা যে আলাদা মেয়ে, হয়তো কখনো আমরা করতাম না আর কি। যদিও চিটাগাং ব্যাপারটা একটু আলাদা, যাই হোক। ভাই, এই একটা জিনিস আমি বুঝলাম না, চমতে অদ্ভুত না চিটা কাজিন ইসলামে তো আছে, ইসলামে তো কাজিনদের মধ্যে বিয়ে শাদীর ব্যাপারটা আছে, এবং চিটাগাংয়ের ব্যাপারটা পালন একটু বেশি করে বলতো আমাদের দর্শক। আপনাদের ভিতরে যারা চিটাগাংয়ের আছেন বা নাই, আপনারা কমেন্টে জানাতে পারেন যে আসলে চিটাগাংয়ে কি কাজিনদের ভিতরে বিয়ে শাদী বেশি হয় কিনা। আর আমি শিওর আজকের এপিসোডটি কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমরা আমাদের মত করে কথা বলছি, খুব চেষ্টা করছি আপনাদের হয়তো জীবনের সাথে কিছু কিছু বিষয় হয়তো রিলেট হয়েও যেতে পারে। সো আমরা কন্টিনিউ করছি আর কি। হ্যাঁ, তো ওইটাই আমার ওই বয়সে যেটা হয়েছে যে আপনার, যেটা আপনি 19 কথা বলতেছেন, তখন
তখনের সময়ের ব্যাপারটা হচ্ছে যে তখন আমি তখন অবশ্যই মানে মেয়েদের থেকে একটা দূরত্ব তৈরি হওয়ার কারণে লজ্জাবোধ যে ব্যাপারটা আছে, লজ্জা, মেয়েদেরকে দেখলে লজ্জা পাওয়া, মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পাওয়া। অ্যাপার্ট ফ্রম কাজিন অ্যান্ড এভরিথিং, কাজিনরা তো ওদের সাথে দেখি দেখা করে, ওদেরকে তো আমি মনে করি ফ্রেন্ডের মতো, বন্ধু ওরা। হ্যাঁ মানে ভাই বাদার টাইপের, ভাই বাদার, হ্যাঁ ওদেরকে মেয়ে হিসেবে মনে করতাম। মেয়ে হিসেবে যে আলাদা ওটা মনে হইতো না। হ্যাঁ, তো মানে আমার ক্ষেত্রে মনে হয় এক্সেপশন চিটাং যাওয়ার পরও আমরা হচ্ছে আমরা কাজিনরা আমরা অনেক কুল, আমরা হচ্ছে একদম ছোটবেলা থেকে ফ্রেন্ড মানুষ হিসেবে দেখতাম, ছেলে না শোনা। সো ওই এই তো বাইরের যে মেয়েরা ছিল না তাদের সাথে দেখা হইলে বা আমি কোচিং টোচিং কম করছি, বাট কোচিং টোচিং গেল এই যে একটা অপোজিট জেন্ডারে কাউকে দেখলে অ্যাট্রাক্টিভ ফিল হওয়ার যে ব্যাপারটা ওই বয়সে এটা খুবই কমন। ওটা আমারও হইতো। বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক যখন হচ্ছে যে কেউ কোনো একটা প্রশংসা করছে হইছে, সো আমি কালো হওয়ার পর অনেক প্রশংসা পাইছি, শুনছি কালো হলো তো কিউট, সুন্দর। থ্যাংক ইউ। সো এই ধরনের কথাবার্তা শুনছি আমি বহুত। সো এই জিনিসগুলো হয়েছে তখন অবশ্যই বাটারফ্লাইজ ইন দ্য স্টোমাক হইতো। আর কি আর হচ্ছে ওই ফেজটা চলে গেছে একটা সময়ে, বাট ওই ফেজে তখন যা হইতো ধরেন তখন রোমান্টিক জিনিসপত্র ভালো লাগতো, রোমান্টিক মুভি দেখতে ভালো লাগতো, রোমান্টিক গান শুনতে ভালো লাগতো, রোমান্টিক বই পড়তে ভালো লাগতো না। রোমান্টিক বই পড়তে খুব একটা ভালো লাগতো না আমার কখনো, রোমান্টিক বই আমার কখনোই ভালো লাগতো না। মুভি টুকটাক দেখছি কিন্তু অথচ ভালো লাগতো ব্যাপারটা এমন না। বাট হ্যাঁ, ওই অ্যাট্রাকশনটা কাজ করতো, কোনো একটা কিছু দেখলে ভালোই লাগতো। মানে সে কথা কখনো যদি কালে ভাদ্র হইতো, মানে ফ্রেন্ডরা খুব বলতো এ কথা বলছোস অতিরিক্ত দেখি সেই মানে আপনার যে তারপর আবার ধরেন কোনো কোচিংয়ে একটা মেয়ে পড়ে, তার সাথে আমার দেখা হয়ে গেছে, আমার ছেলে ফ্রেন্ড আছে সাথে, সে বর্ডিং স্কুলে গিয়ে বলছে আরে জানোস না নোমালকে তো চিনোস না ভাই, তো মেয়েদের সাথে কথা ঠিকই বলে, ফ্রেন্ড আছে। তখন মজা লাগতো, এনজয় করতাম এসব জিনিসপত্র। ওরা যখন এসব টার্ন করতো আমার তো মজা লাগতো এগুলো জিনিসপত্র। সো এগুলাই হয়েছে। তো টিনেজ বয়সে মোস্টলি ছেলেদের আমার কাছে মনে হয় আর কি ছেলে মেয়ের ব্যাপারটা, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও সেম হচ্ছে কি, ওরা অ্যাকসেপ্টেন্স চাই। ওরা হচ্ছে যে ফ্রেন্ডদের কাছে অ্যাকসেপ্টেন্স চাই যে হ্যাঁ আমার বন্ধুর অনেক ডিমান্ড মার্কেটে, আরে বুঝছোস না মেয়েরা তো সেই কথাবার্তা বলে কথা। আবার মেয়েটারও সেম চাই যে হ্যাঁ আমার মেয়ে ফ্রেন্ড ওই মেয়েটা সেই মানে দুনিয়ার পোলাপাইন পছন্দ করে, ওকে নখটাই ফাটাই ফেলতেছে, ঠিক আছে, সেইগুলো জিনিসপত্র যে মাথায় আসে, এবং এই বয়সে আসাটাই স্বাভাবিক। এখন এই জিনিসগুলো, তখন আমাদের সোশ্যাল মিডিয়ার পেনিট্রেশন খুব একটা ছিল না। এখন হয়েছে কি, যেটা সোশ্যাল মিডিয়া পেনিট্রেশন হওয়ার কারণে অনেক বেশি এই জিনিসগুলো একটু ডার্টি হয়ে গেছে। ওই সময় জিনিসগুলো সুইট ছিল। ধরেন আজকে একটা মেয়ের সাথে হঠাৎ করে কোনো কারণে কথা বলছে কেউ, ধরেন আমি কথা বললাম, একটা মেয়ের সাথে কথা বললাম, একটা মেয়ে অন্য কোনো আপনার সাথে কথা বললো, সে হয়তো আপনাকে দেখতে কোনো সময় তার ভালো লাগছে বা কিছু, সে মনে মনে বাসে কি চিন্তা করতেছে যে জিনিসপত্র, সে হ্যাঁ খুব ভালো লাগছে কথা বলে, বা ওই মেয়েটা আমাকে আছে প্রশংসা করছে, বা ওই ছেলেটা আজকে আমাকে সুন্দর বলছে, এগুলো জিনিসপত্র নিয়ে চিন্তা করতে দিন চলে যেত। মানে তখনকার তো বই পড়লে টুকটাক ইমাজিন করতো, সিনেমা দেখলে গান শুনলে ইমাজিন করতো, ওই একটা ফেজ ছিল। এখনকার যেটা হয়েছে কি, মানে এখন হচ্ছে যে টু মানি অপশনস ইন দ্য সোশ্যাল মিডিয়া। ওরা 18-19 আসার আগে ওরা হাতে ফোন পেয়ে যায়, এবং হচ্ছে যে এখানে মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখন তো ইনস্টাগ্রাম ইউজার বেশি, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এগুলো জিনিসপত্র আসার পরে এগুলা থেকে মনে করেন যে আপনার অনেক বেশি অপশনস হাতে চলে আসছে। অনেক অপশনস হাতে চলে আসার কারণে এখন ওই জিনিসটা আর সুন্দর নাই, ওই নাইস ব্যাপারটা এখন আর নাই। এখন এই জিনিসটা একটু অনেক ক্ষেত্রে ডার্টি হয়ে যায়, অনেক রকম অপরাধ শুরু হয়ে গেছে এগুলো কারণে হচ্ছে এই আর কি। আচ্ছা, মোটামুটি আমরা টিনেজ বয়সটা পার করলাম, টিনেজের পরের বয়সটাও পার করলাম, যেটাকে আমরা তরুণী বলছি। আমি জানি নুহাল সম্পর্কে, সেই জায়গা থেকে বলতেছি যে নুহাল সম্ভবত একটু গতানুগতিক ধারার বাহিরে তুই বিয়ে করছিস, এদিক থেকে যে তুই একটু আর্লি বিয়ে করছিস। হ্যাঁ, সাধারণত বাংলাদেশের ছেলেরা যে বয়সে করে এখনকার ছেলেরা, তুই তার থেকে একটু আর্লি করছিস। সো আমি এটা তোর পার্সোনাল লাইফ থেকে জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করতেছি, এটা আমি নিজেও আনসার করবো, সিন্স আমি একটু লেটে বিয়ে করছি, তুই আবার একটু আর্লি করছিস। সো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আসলে মানসিকতা কিভাবে কাজ করে ওই সময়, যে যারা আর্লি করে তাদের মানসিকতা আসলে কিরকম থাকে, যে এখান থেকে তারা একটা বিয়ের মতো একটা মেজর ডিসিশন তারা ওই বয়সে নেয়?
মানে এটা একটা ডেফিনেটলি কোশ্চেন, সিন্স তুই করছিস, সো তুই এই জায়গায় খুব শর্টে যদি বলিস যে তুই যখন বিয়ের ডিসিশনটা নিছিস যে তুই বিয়ে করবি এবং একে করবি, হ্যাঁ। এটা নেওয়ার জন্য তোর মানসিক অবস্থা ওই সময় কি ছিল বা তুই কি চিন্তা করে এটা করছিস? আমি শিওর ওই সময় তুই চাকরি বাকরি শুরু করিসনি, কারণ আমার সম্ভবত ডিউরিং ইউর গ্র্যাজুয়েশন ডেজ তুই বিয়ে করছিস বা জাস্ট পরপরই জাস্ট পরপরই গ্র্যাজুয়েশন চলাকালীন সময়, চলাকালীন সময়। লাস্ট ইয়ারে। হ্যাঁ, তো খুব স্বাভাবিক, তো ওই সময় তোর জব তো ছিল না। তো ওই জায়গা থেকে যদি তুই ডিসিশনটা যে নিছিস ওই সময়, মানে যারা এই একটু আর্লি বিয়ে করে তারা আসলে কীভাবে চিন্তা করে, তো তোরটার মাধ্যমে আমি এই বিষয়টি একটু আসলে জানতে চাই, সিন্স আমি লিটল লেটেই করছি। আমি যখন মানে বিয়ে করার ব্যাপারটা কি, আমি কখনো এভাবে বিয়ে করবো এই বয়সে বা বিয়ে করবো এরকম সময় কোনো কিছু তো আমার লাইফে ফিক্স থাকে না। আমি ওই সময়ে যাকে ডেট করতেছিলাম সে এখন আমার ওয়াইফ এবং আমার বাচ্চা মা। তো ওই সময় আমি যখন ডেট করছিলাম তখন হচ্ছে উই অ্যাকচুয়ালি শেয়ার্ড এ ভেরি গুড বন্ডিং অ্যান্ড দ্যাট ওয়াজ মানে স্ট্রং ইনাফ টু মেক আস টেক দ্য ডিসিশন টু গেট ম্যারিড। অ্যান্ড ওই সময়ে আসলে অন্য কোনো কিছু মাথায় আসে নাই। আমরা দুজনই হচ্ছে উই ওয়ার সো মাচ সাবমার্জড ইনটু দ্য বলবো যে লাভ, স্টেট অফ অ্যাফেকশন অ্যান্ড লাভ, যে উই টুক দ্য ডিসিশন টু বি টুগেদার। অ্যান্ড আমাদের মনে হয়েছে যে এইটুক রিস্ক নেওয়াই যাইতে পারে লাইফে, বিকজ উই লাভ ইচ আদার সো মাচ। একটু রিস্ক, ওকে, এটা আমি একটু আমারটাও আমি একটু অ্যাড করবো। হ্যাঁ, মানে আমি যদি ধরি যে সাধারণত যারা একটু আর্লি বিয়ে করে মেবি তারা এত কিছু চিন্তা করে না, বিকজ এত কিছু চিন্তা করে তারা আনসারও তো পাবে না। আনসার কি পাবে? যে মেইন যে কোশ্চেনটা থাকে যে আচ্ছা কি করে খাওয়াবে, হ্যাঁ, বা কি করে চলবে। এখন যে ছেলেটা বা যে মেয়েটা এখনো পড়াশোনার মধ্যে আছে সে তো টিপেটলি জব হয়তো ভবিষ্যতে করবে, বাট ওই বয়সে যদি করে সে তো এটা এত ডিপলি চিন্তা করে অ্যান্সার তো ডিসিশন তো আসবে যে না, সেক্ষেত্রে সে পরেই করবে। আচ্ছা, আমার ক্ষেত্রে যেটা মানে হয়েছে সেটা হচ্ছে আমি একটু লেটে করছি, খুব বেশি লেট না, হ্যাঁ, একটু লেটই করছি বলা যায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টা হয়েছে যে আমি চাকরি বাকরি করছি অ্যান্ড এভরিথিং করার পরে সত্যি কথা যদি বলি, এটা মানে আমার বউ জানে, ও আমার গার্লফ্রেন্ডও ছিল, সো ও জানে, এবং ক্যামেরা তো বলতেছি যে মানে ওর সাথে এই বিষয়টা নিয়ে আমার অনেকবার কথা হয়েছে আর কি, যে আমি একটা সার্টেন বয়স বা ইয়া পর্যন্ত আমার এরকম মনে হতো যে বিয়ে শাদী কাইন্ড অফ অনেক কিছুকে রেস্ট্রিক্ট করে দেয়, অনেক কিছুকে কন্ট্রোল করে লাইফের, যেটা সাধারণত বিয়ে না করলে হয় না। এরকম আমার একটা মানে থিঙ্কিং ছিল, হ্যাঁ, যে আমি যদি বিয়ে করে ফেলি মেবি আমি আর ক্যারিয়ারে সামনে যেতে পারবো না, এরকম আমার মনে হতো। যদিও আমি তখন অলরেডি জব করি এবং বেশ ভালো জায়গাতেই করি, এবং আমার কাছে মনে হয় যে আমি এখনো আসলে মনে হতো আর কি যে রেসপন্সিবল এনাফ না আরেকটা মানুষকে কেমনি করে কি। বাট টু বি ভেরি অনেস্ট, আমার যে ওয়াইফ তার সাথে আসলে পরিচয় হওয়ার পরে ব্যাপারটা আমার আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, যে আসলে ইটস নট অ্যাবাউট মাই সোল রেসপন্সিবিলিটি, ইটস মোর অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, যে আগে আমার মনে হতো যে বিয়ে করলাম, এখন আমি তো নিজের রেসপন্সিবিলিটি নিয়ে আসি, সেটাই ঠিক মতো করতে পারতেছি না, আরেকজন মানুষের রেসপন্সিবিলিটি কেমনে নিকো। তো পরে আমার আস্তে আস্তে রিয়েলাইজেশনটা হয়েছে আসলে ব্যাপারটা এরকম না, ইটস মোর অ্যাবাউট, মানে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো এরকমই হয়েছে, ইটস মোর অ্যাবাউট ডিভাইডিং। এখন হয়তো মানে টু বি ভেরি অনেস্ট আমার ওয়াইফ অনেক কেয়ারিং, সো ওই জায়গা থেকে আমি লাকি যে আমার নিজের রেসপন্সিবিলিটিও এখন কিছুটা আমার কাছে মনে হয় যে আমার নিজের নিতে হবে। সো সেখান থেকে আমি লাকি, আমি শিওর ওর ক্ষেত্রেও কিছুটা হয়তো এরকম হয়েছে। অর্থাৎ ইটস মোর অ্যাবাউট গিভ অ্যান্ড টেক একটা রিলেশনশিপ আছে, যে ওরও কিছু রেসপন্সিবিলিটি যেটা ওর নিতে হচ্ছে না আমি নিচ্ছি, আমারও কিছু রেসপন্সিবিলিটি যেটা আমার নিতে হচ্ছে না যেটা ও নিচ্ছে। আগে আমার এরকম মনে হতো না, যে রাগ পর্যন্ত আমার মনে হতো যে না আমার নিজেরটাও নিতে হবে, ওরটাও নিতে হবে, এত নিতে পারবো না। হ্যাঁ, আমি শিওর যে যারা বিয়ে নিয়ে একটু যাদের অ্যালার্জি আছে তাদের এরকম একটা মানে থিঙ্কিং হয়। এনিওয়েজ, তো খুব বেশি মেবি লেন্দি হয়ে যাচ্ছে, আমরা একটু শর্টেই করবো। জাস্ট লাস্ট দুইটা কোশ্চেন থাকবে। এক নম্বর কোশ্চেনটা হচ্ছে
যে এটা তো আমরা হয়তো একটু রিলেট করতে পারবো, সিন্স আমরা দুজনই ফার্স্ট টাইম ফাদার এবং হচ্ছে খুব নিউলি ফাদার হয়েছে। হ্যাঁ, ওর বাচ্চার বয়স অ্যারাউন্ড 1+ আর কি। আমার আপনার হচ্ছে 1 মাসের বড় আপনার বাচ্চা হচ্ছে, হ্যাঁ মানে 20 মাস, 19 মাস। হ্যাঁ 19 মাসের মতো, তো দুজন অ্যারাউন্ড ওই সময়। তো একটা মানুষের লাইফে বিশেষ করে তোর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, তোর ক্ষেত্রে যদি বলি যে এই এক্সপেরিয়েন্সটা এখন পর্যন্ত খুব শর্টে যদি বলিস তোর কেমন লাগতেছে, তুই আগে কি ভাবতি, বেবি সেটা ছোটবেলায় কি ভাব, ছোটবেলা তো আর আমরা একটু ভাবি না যে, বাট যে বয়সে তুই ভাবছিস, হ্যাঁ সেটার সাথে বর্তমানের ডিফারেন্সটা কোথায়, ভালো লাগার জায়গা কোনটা, কোনো যদি ভালো লাগার জায়গা না থাকে সেটা কোনটা? এটা আসলে বাচ্চা হওয়ার আগে ব্যাপারটা থটটা জানতে খুব ছোটবেলা বা কোনো ফেজে যেতে হবে না, কারণ বাচ্চা হওয়ার আগে ফেজটা ইনাফ। বাচ্চা মানে আমার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার আগ পর্যন্ত আমার কাছে যেটা ধারণা ছিল, বা প্রেগনেন্ট হওয়ার পরও বেবি পৃথিবীতে আসার আগ পর্যন্ত, যে হ্যাঁ উই আর হ্যাভিং এ কিড টুগেদার, ইটস এ সিম্বল অফ আওয়ার লাভ, ঠিক আছে, ও পৃথিবীতে আসবে, আমরা একটা ফ্যামিলি হব, এটা সুন্দর এবং এটা খুব ভালো। অবশ্যই এটাই হয়েছে, এটাই ফ্যাক্ট এবং এটাই হয়েছে। বাট জিনিস অনেক রেসপন্সিবিলিটিসের ব্যাপার তো অবশ্যই আমি মানে যখন মানে ইউ ডোন্ট গেট দ্য গেমস অফ রেসপন্সিবিলিটিস আনটিল দ্য রেসপন্সিবিলিটি কামস আপ টু ইউ। সো রেসপন্সিবিলিটি যখন আসছে, ও বেবি যখন হয়েছে, তখন আমি বুঝতে পারছি হ্যাঁ এখন আমার হচ্ছে এক্সপেন্ডিচার কিছু জায়গাতে অ্যাড হয়েছে, ওগুলো আমার এখন ইনকাম সোর্সও সেরকম অ্যাডজাস্ট করতে হবে। রেসপন্সিবিলিটির ব্যাপারগুলো, ওর মায়ের তো ব্যাসিস চেঞ্জ আসছে, ওর মা রাতেবেলায় ঘুমানোই প্রায় বন্ধ হয়ে গেছে। একটা বেবিকে রেইজ করা একটা মাদারের একলার পক্ষে, আমি যখন যেখানে সারাদিন আমি অফিস করি, সো অনেক ডিফিকাল্ট। ও তারপর ক্যারিয়ারের জায়গা থেকে অনেক স্যাক্রিফাইস করা লাগছে ওর মায়ের। এখন ও মানে এই মুহূর্তে শি হ্যাজ চোজেন টু বি এ ফুল টাইম মাদার রাদার দ্যান বিং অ্যান এমপ্লয়ি। সো কিন্তু ওই ক্যারিয়ারে যে একটা ভালো একটা জায়গায় ছিল, ওইটা কিন্তু সেই মুহূর্তে স্টপ করে রেখে এই কাজটা করতেছে। সো অ্যান্ড আমার জন্য অ্যাট টাইমস ইট বিকামস ভেরি ওভারওয়েলমিং হয়ে যায় অনেক কিছু। মনে হয় যে হ্যাঁ অনেক রেসপন্সিবিলিটিস বা ওর মায়ের জন্য অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু খুব ভালো লাগে দ্য এন্ড অফ দ্য ডে যখন দেখি যে আমরা উই আর রেজিং এ কিড টুগেদার অ্যান্ড আমরা হচ্ছে যে ওকে একটা ভালো লাইফ দেওয়ার চেষ্টা করতেছি। সো এটা একটা মানে এটা ভালো লাগে তখনই যখন হচ্ছে এটা একটা টিম ওয়ার্কের মতো কাজ করে। ওকে, যখন টিম ওয়ার্ক হয় না তখন অনেক মানুষের কাছে এটা হয়তো খারাপ লাগবে, এই এক্সপিরিয়েন্সটা খারাপটাই বেশি চোখে লাগবে। বাট এখানে খারাপের কিছু আমি দেখি না। আল্লাহ তো অনেক, আমি মনে করি যে বাচ্চা হচ্ছে এটা একটা ব্লেসিং, এটা একটা বিশাল একটা ব্লেসিং। এই সময় মডার্ন ওয়ার্ল্ডে তো অনেক বড় একটা ব্লেসিং, যেখানে অনেক মানুষ চাইল্ডলেসনেসের ব্যাপারটা বা ওই যে ইম্পর্টেন্টের ব্যাপারটা তে প্রবলেম ফেস করতেছে। তাহলে এখানে যার বেবি হয়েছে তার বোথ প্যারেন্টস শুড বি রেসপন্সিবল ইনাফ টু রেজ দ্য কিড। একটা মানে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটিটা সেটা দেওয়া ছাড়াও একটা বাবার কিন্তু মানে একটা বাচ্চাকে প্রোটেক্টেড ফিল করানোটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট রেসপন্সিবিলিটিস। বাচ্চা এবং বাচ্চার মাকে দুজনকেই আসলে প্রোটেক্টেড ফিল করানোটা এটা। সো আমি বাচ্চার বাবা হওয়ার পর আমার এই যে এইসব জিনিসে কিন্তু মাঝে মাঝে খুব ইনফিরিয়র ফিল হয়, যে আমি মনে হয় প্রপার প্রোটেকশনটা ওকে দিতে পারতেছি না। আমি কি প্রপার বাবা? আমার মাঝে মাঝে মাথায় আসে আমি কি একটা ভালো বাবা হতে পারছি? এই জায়গায় আমি একটু রিলেট করতে পারি। আমারও টু বি ভেরি অনেস্ট মাঝে মধ্যে এরকম মনে হয় যে আমার মানে মনে হয় না, হয়তো ঘুম থেকে উঠে আমার কিছুক্ষণের জন্য মনে থাকে না যে মানে আমি নিজে একজন বাবা, আমার একটা বাচ্চা আছে অ্যান্ড এভরিথিং। একটু পরে মনে হয় এরকম আমার মাঝে মধ্যে হয়, এবং এই ফিলটাও যখন আমি করার চেষ্টা করি সামটাইমস আমি পারি না, মানে হয় আর কি রিয়েলিটির সাথে ধর সাবকনসিয়াস মাইন্ডের একটা সাংঘর্ষিক একটা ব্যাপার তৈরি হয়। ব্যাপারটা এরকম না যে আমি বাবা হওয়াটাকে এনজয় করি না বা পছন্দ করি না। আমার কাছে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স বলি, ফিলিংস বলি হচ্ছে যে যখন আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে থাকি আর আদর করি, এটার সাথে কোনো কিছু আসলে কম্প্যারিজনই হয় না। হ্যাঁ, সো হ্যাঁ, বাট সামটাইমস আমার এরকম ফিল হয় যে এটা হয়তো বিশ্বাস হতে চায় না, এটা হয়তো বিশ্বাস করতে একটু হয়তো সময় লাগবে। আচ্ছা, সো আর লাস্ট যে বলছিলাম যে দুটা কোশ্চেন, লাস্ট একটা কোশ্চেন, এটা খুব শর্টে বলা যায় যে এখন তুই লাইফের যে ফেজটাতে আছিস, যে একটা বাচ্চার তুই বাবা, বিয়ে শাদী করছিস, পড়াশোনা মোটামুটি শেষ,
যদি ভবিষ্যতে বাইরে পড়াশোনা করতে যাচ্ছিস সেটা ডিফারেন্ট একটা লাইফ, আর একটা ভালো জায়গায় জবও করতেছিস। সো এই ফেজে যারা আছে, হ্যাঁ, তাদের লাইফের সাথে এই ফেজে যারা নাই তাদের লাইফের ডিফারেন্সটা কোথায়? এক, সেকেন্ড হচ্ছে তোর কি এই লাইফটা বেশি ভালো লাগে নাকি, এটা আমি শিওর যে এটা সবার ক্ষেত্রে কমন হবে দু একজন ছাড়া, যে এই ফেজ অফ লাইফটাই তোর ভালো লাগে, বা যে কয়টা ফেজ লাইফের এখন পর্যন্ত আমরা ডিসকাস করলাম কোন ফেজটা তোর লাইফের বেস্ট পার্ট বা বেস্ট ফেজ ছিল। ফার্স্ট কোশ্চেনটা বুঝছিস, সেকেন্ড কোশ্চেনটা বুঝছিস? হ্যাঁ, আচ্ছা, আমি ফার্স্ট অফ অল আমি যেটা বুঝছি, প্রথম কোশ্চেনটা হচ্ছে আমি মিস করি কিনা আমার প্রিভিয়াস লাইফ, তাই তো? না, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে এখন বাবা হয়েছি, এখন হাজব্যান্ড হয়েছি, এখন আমি জব করতেছি, মানে রেসপন্সিবিলিটির ব্যাপারটা বাড়তেছে, রেসপন্সিবিলিটি ব্যাপারটা বাড়তেছে দিনে দিনে, এবং হচ্ছে আমি অনেক কিছু চাইলে আগের মতো করতেছি না। ধরেন হচ্ছে আমি আড্ডা দিচ্ছি না এখন অনেক ঘন্টা, মানে হঠাৎ করে কেউ একজন ডাকলো চলে গেলাম, যেটা হ্যাঁ মানে তুই ভেরি অনেস্ট, এটা তুই খুব ভালো একটা আইডেন্টিফাই করছিস যে আগে একটা ফেস ছিল যে কেউ ডাকলো চলে গেলাম, ওখানে যেতে ইচ্ছা করতেছে গেলাম। হ্যাঁ, এখন আমরা চাইলেও হয়তো হুটহাট করে ডিসিশন দিতে পারি না। হ্যাঁ, ইভেন মাঝে মধ্যে আমার এরকম হয় যে আমার হয়তো কোনো ফ্রেন্ড আছে আমার বাসার নিচে আছে, হয়তো বলতেছে নাম, আমি ওই সময় দেখি যে আমার বাবু হয়তো কাঁদতেছে অ্যান্ড এভরিথিং, আমার সাথে যাবে, ওকে আবার মোটামুটি আধা ঘন্টা আমার একটু সময় দিয়ে কাম ডাউন করে দেন যেতে হয়। হ্যাঁ, যেটা হয়তো আগে হয় নাই, আগে হয়তো সে আব্বা আম্মা বলছে বা কিছু একটা একটু পরে যায়, হয়তো বলছে পারবো না, গেলাম না। না এখন হ্যাঁ, এটা তো আছে, এটা কমন, এবং এটা ধরেন এটা হচ্ছে হয়, অ্যান্ড এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে এটা হবে, এটা স্বাভাবিক। ফ্রেন্ডদের সাথে অ্যাটাচমেন্ট এই ফেজে ফ্রেন্ডের সাথে অ্যাটাচমেন্ট কমা শুরু করে, কারণ আপনি যখন একটা জায়গায় ফোকাস দিবেন একটা জায়গাতে ফোকাস কম দিতে হবে, এটা স্বাভাবিক, চলে যাবে। ফ্রেন্ডদের সাথে ব্যাপারটা একটু কমে যায়, ঘোরাঘুরি চিল এগুলা কমে যায়। আর যে রেসপন্সিবিলিটি ব্যাপারটা অবশ্যই বেড়ে যায়। এখন ব্যাপারটা আপনার উপর যে আপনি চিলটা কি খুঁজে পাচ্ছেন এখানের মধ্যে, নাকি আপনি আফসোস করতেছেন আপনার লাইফটা চলে গেছে কেন, ওই যে ওটা আর কি, যে গ্লাসের হাফ আপনি খালি দেখতেছেন নাকি ভরা দেখতেছেন, ওই ব্যাপারটা ওরকমই, এটা পার্সপেক্টিভের উপরে। সো আমি অবশ্যই আমার পার্সপেক্টিভটাকে এভাবে করেই দেখার চেষ্টা করি, যে দেখার চেষ্টা করি যেটা হচ্ছে দিস ইজ মাই লাইফ, অ্যান্ড আমার বেবি আছে, ওর সাথে থাকতে তো মানে অনেক ভালো লাগে, স্বাভাবিক। সে কোনো বাচ্চার সাথে আমার খুবই ভালো লাগে, ওর সাথে আমার বেবির সাথে আমার খুবই ভালো বন্ডিং। সো আমরা যখন বাসায় থাকি তিনজন মিলে তখনও অনেকে মজা করতেছি, ওখানে একটা ফান খুঁজে বাই করি, তো ওইটা মজাটা আছে, এবং নিজের বাচ্চাকে চোখের সামনে বড় হতে দেখতেছি, এটা একটা মজা। সো দুইটা লাইফ অবশ্যই অনেক ডিফারেন্ট। হ্যাঁ, একটা লাইফে চাইলেই সব কিছু করা যায়, সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে একটা লাইফে চাইলেই সব কিছু করা যায়, একটা লাইফে চাইলেই সব কিছু করা যায় না। এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে বাচ্চাকে প্রায়োরিটি দিয়ে চিন্তা করা লাগে। ওকে, আর সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে তোর শৈশব, কৈশোর, তারুণ্য, এখনো আমি তো এখন তারুণ্য ভাই, না, আচ্ছা ঠিক আছে, বাট সিন্স তুই যেহেতু একটু আর্লি তোর সবকিছু হয়েছে বয়সের পয়েন্ট অফ ভিউ থেকে না, রেসপন্সিবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে, তুই মোটামুটি মানে যুবক পর্যন্ত যে ফেজগুলা, এই কয়েকটা ফেজ, এই পাঁচটা পার্ট হচ্ছে শৈশব, কৈশোর, তারুণ্য, এই চারটা ফেজের মধ্যে তোর কোন ফেজটা সব থেকে বেশি তোর কাছে মনে হচ্ছে যে মানে ভালো লাগছে, সব কিছু মিলায় ভালো লাগছে? যেরকম আমার একটা ফ্রেন্ড আছে, ওর বর্তমানে যে ফেজটা, বেশিরভাগেরই আনসার হয়তো হবে যে শৈশব, আমি জানি, বাট আমার একটা ফ্রেন্ড আছে, ওর কাছে এই ফেজটা সব থেকে পছন্দের, যে ও বিয়ে করছে, ও একটা নিজের বাসায় থাকে। হ্যাঁ, ওর কথা হচ্ছে যে আমি এর আগ পর্যন্ত কখনো আমার নিজের বাসা এই ফিলটা আমার হয় না, আমি আমার আব্বার বাসায় থাকছি অ্যান্ড এভরিথিং। আমার ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, আমার আব্বার বাসাটা আমার মনে হচ্ছে আমার নিজের বাসা আর কি। হ্যাঁ, বাট ওর ক্ষেত্রে এটা হয় না, ওর কাছে ওর হচ্ছে যে আমার নিজের, এই ব্যাপারটা ও অনেক এনজয় করে। সো এটা ম্যান টু ম্যান আমি শিওর যে ভ্যারিও করে। সো তোর ক্ষেত্রে সব কিছু মিলায়ে কোন ফেজটা লাইফের তোর কাছে ভালো লাগে, বা মেবি তুই যদি আল্লাহ দেয় বা কোনো একটা টাইম মেশিন থাকে, তুই মেবি চাবি যে ওই ফেজটা আবার তুই ডেফিনেটলি হচ্ছে, ধরেন আমি এটা মাঝে মাঝে আমার ওয়াইফের সাথে ডিসকাস করি এই কোশ্চেনটা, ঠিক আছে? ও যেটা বলে এটা, এবং আমি ওটার সাথে একমত পোষণ করি। সবচেয়ে বেশি মিস যেটা করি সেটা হচ্ছে বাবা মার মাঝখানে ঘুমানোর ফেজটা, শৈশবের যে ফেজটাতে আমি হচ্ছে লাইফের টপ সিকিউর
একটা ফিলিং মেবি 1 to 7 বয়স। আই ডোন্ট রিমেম্বার মাছ। আমি হয়তো এখন অত ডিটেল চিন্তা করতেছি না কখন কোন বয়সটা, বাট একটা বয়স তো অবশ্যই ছিল যে প্রত্যেকটা মানুষেরই একটা ফেস রাইট যখন হচ্ছে সে বাবা মার মাঝখানে ঘুমাচ্ছে। সো ওইটা মানে সবচেয়ে সুন্দর একটা সময় আর কি আমাদের জীবনের, আমার কাছে মনে হয়। এবং ওই সময়টাতে সুন্দর সময় কেন, ওই সময়টাতে আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমার জন্ম থেকে আজকে আমার মৃত্যু পর্যন্ত আমি মনে হয় যে সবচেয়ে বেশি সিকিউরড ফিল করছিলাম ওই পার্টিকুলার সময়গুলোতে, যখন আমার বাবা মার মাঝখানে আমি ঘুমাচ্ছি, দুজন পাশাপাশি আছে। মানে আমি ভূতের ভয় নেই আমার কোনো, ঠিক আছে, আমার কোনো রিয়েলিটি চেকের ভয় নেই, আমার কোনো কাজের চাপ নিয়ে আমি চিন্তা করতেছি না, আমি কোনো মেন্টাল স্ট্রেস নাই, এক্সেল হিসাব নিলে নাই কেন এটা নিয়ে চিন্তা নাই, গ্যাসের বিল কেমনে দিব, ইলেকট্রিসিটি বিল কেমনে, ঘর ভাড়া কেমনে কী করবো, বাজার কাট করতে হবে কাউকে, তারপর হচ্ছে মানে এইসব আর কি, এসব চিন্তা ভাবনা তখন ছিল না। ক্যারিয়ারে কী করতেছি, লাইফে কী করতেছি, এসএসসির সময়ও যেরকম চিন্তা থাকে বা এসএসসি থাকছে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে ভালো হবে, এগুলো কোনো কিছু ছিল না তখন। লাইফ ওয়াজ ভেরি সিম্পল, খাও দাও ঘুমাও, বাপ মার মাঝখানে ঘুমাও, ওরা গল্প, আমি মাঝখানে শুয়ে আছি, মাঝ রাতে ঘুম ভেঙে চোখ খুলে দেখি বাবা মা কোনো একটা জিনিস নিয়ে গল্প করতেছে, যেরকম মাথার উপর দিয়ে যাচ্ছে কী নিয়ে গল্প করতেছে, ওদের ফ্যামিলি নিয়ে গল্প করতেছে, কোনো ফিউচার প্ল্যান নিয়ে কথা বলতেছে, কিছু একটা নিয়ে কথা বলতেছে। বাট আমার খুব ভালো লাগতেছে, আমি দুজনের মাঝখানে চোখ বন্ধ করে ঘুমানো ভান করে, ঘুম ভেঙে গেলো ঘুমানো ভান করে, দুজনের ঘুম করে কথাবার্তা আমার কানে আসতেছে, আমি দেখতেছি আমার বাবা মা ঝগড়া করতেছে না, সুন্দর করে গল্প করতেছে। আই এম ফিলিং দ্য সেফেস্ট বিটুইন দ্যাম। সো দিস ওয়াজ দ্য মানে বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। ওই এরকম সারা জীবন ওটাই মনে হয় বেস্ট ফিলিংই হবে, ওটা ছাড়া এর চেয়ে বেটার কোনো ফিলিং হতে পারে বলে আমার মনে হয় না আর কি। মানে এটা ধরেন অ্যাজ এ হিউম্যান বিং লাইফের ফেসটে সব বাদ দিয়ে অ্যাজ এ হিউম্যান বিং সবচেয়ে বেশি শান্তি রাখছে কখন, বা সবচেয়ে বেশি পিসফুল ছিলাম কখন, ওই সময় সবচেয়ে বেশি পিসফুল ছিলাম। এই আর আমার কাছে মনে হয় আমারও সেম, এই জায়গাটাতে সেম। আর মেবি আই মাইট বি রং যে এটার সাথে জাস্ট এই পয়েন্টটা বলেই শেষ করবো আর কি, যে এটার সাথে মেবি আমাদের যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি বা এখন আমরা যারা মিডল ক্লাসে আসি তারা বেশি রিলেট করতে পারি, সিন্স আমরা সবসময় আসলে একটা স্ট্রাগলিং লাইফের মধ্যে দিয়ে যাই। অর্থাৎ আমাদের এই বড় পাটা সহজ না, ইটস নট লাইক এই স্মুথ পাথ যে আমরা যাচ্ছি, আমাদের কোনো কোনো যে তুই যেগুলো বলি বিলস অ্যান্ড হাবিজাবি যেগুলোর সবসময় প্রত্যেক মাসে আমাদের আসলে একটা অভাব থাকেই, হ্যাঁ, টাকা আমাদের সবসময় শর্টেজই থাকে। তো এই শর্টেজ এবং শর্টেজ থাকা আমাদের টেনশন থাকা, মানে টেনশন থাকলে তো সেই ফেসটা কেন ভালো লাগবে? হ্যাঁ, আমার এই জিনিসটা হয়েছে খালি এখন না, আমার এই জিনিসটা হয়েছে যখন আমি ফার্স্ট টাইম ঢাকায় আসি তখন থেকে। হ্যাঁ, যে এইচএসসির পর যখন ঢাকায় আসি তখন আমার এই ব্যাপারটা হয়েছে, যে কারণে আমি ঢাকা এনজয় করতাম না। হ্যাঁ, আমার খালি মনে হতো যে আমি কখন বগুড়ে যাবো, কারণ কি ঢাকায় থাকা মানে হচ্ছে এই বিষয়গুলো সবগুলো স্ট্রেস মাথায় নেয়। বগুড়ায় গেলে আমার এই বিষয়গুলো স্ট্রেস নিতে হয় না, যে আমি কী খাবো, কয় টাকা আমার থাকা লাগবে, নিতে হয় না। তো এই ব্যাপারটা মেবি যারা আমরা মিডল ক্লাস আছি তারা বেশি রিলেট করতে পারি, যারা হয়তো মেবি টাফার ক্লাসে আছে, যাদের এই নিডগুলো নাই, মেবি তারা অর্থাৎ যারা এখন স্মুথ যাচ্ছে ফিনান্সিয়াল অ্যাটলিস্ট, তাদের কাছে হয়তো ডিফারেন্ট হবে। তাদের কাছে হয়তো মানে আমাদের দুজনের জায়গা থেকে হয়তো লাগতে পারে যে উই আর মোর সিকিউর টাইপের একটা মানুষ বা পার্সোনালিটি। মেবি সত্যি আমরা এরকম হয়তো সিকিউরিটি সিকিং বিহেভিয়ার আমাদের মধ্যে আছে, বাট এই নিডটা যাদের হয়তো অলরেডি ফুলফিলড, যাদের এই নিডটা নাই, তারা মেবি মোর এক্সপ্লোরার টাইপের একটা ফেস লাইফের চিন্তা করবে, যে ওইটা মোর এনজয়েবল হবে। এই আর কি। তো এনিওয়েজ আজকের পডকাস্টের একেবারে শেষ পর্যায়ে আমরা জানি না আমরা কী বিষয় আলাপ করলাম। আমাদের আজকে মেইন টপিকটা ছিল যে একজন হিউম্যান বিংয়ের, বিশেষ করে ফ্রম আ মেল পয়েন্ট অফ ভিউ, ফ্রম আ মেল বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলিস পয়েন্ট অফ ভিউ, যে লাইফের যে ফেজগুলো থাকে মোটামুটি 5টা ফেজ থাকে, একেবারে শৈশব, কৈশোর, তারুণ্য, যুবক, তারপর হচ্ছে বৃদ্ধ। তো আমরা এখন মোটামুটি যুবক ফেজে আছি, ওর বয়সে নাই বাট ওর রেসপন্সিবিলিটির দিক থেকে আছে। সো আমরা মোটামুটি যে এই পর্যন্ত আমাদের লাইফের যে ফেজগুলো আমরা পেয়েছি, সেই ফেজগুলার বিষয়ে আমরা কথা বললাম, আমরা একটু জানার চেষ্টা করলাম যে আসলে আমরা কিভাবে ফিল করতাম। অনেক সময় আসলে যখন আমরা নিজেরা নিজেদেরকে কোয়েশ্চেন করি বা অন্য কেউ কোয়েশ্চেন করে, তখন আমরা রিফ্লেকশনের মাধ্যমে আসলে খুব ভালো মতো বিষয়গুলো অনুধাবন করতে পারি। তার আগ পর্যন্ত হয়তো আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি, বাট আসলে আমরা বলতে পারি না বা ফিল করতে পারি না। এনিওয়েজ আজকের এপিসোড নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে ডেফিনেটলি কমেন্টে জানাতে পারেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। নোহাল,
এনি লাস্ট ওয়ার্ড? আমি মানে লাস্টে একটা জিনিস মাথায় আসছে আর কি, পুরো জিনিসটার একটা সামারি আকারে একটা কথা মাথায় আসছে। আমার পছন্দ একটা লাইন, আমি জানি না কে বলছে, বাট আমি শুনছি বেশ কয়েক জায়গাতে, বেশ বড় বড় মানুষের কাছ থেকে, যে আমরা তো প্রায় হচ্ছে লাইফের বিভিন্ন ফেজে বিভিন্ন জিনিসে কমপ্লেন করি। হ্যাঁ, লাইফের প্রত্যেকটা ফেজই আসলে সুন্দর, আমাদের শৈশব, কৈশোর, যৌবন, তারুণ্য, হোয়াট এভার, ইউনিভার্সিটি লাইফ, টিনেজ লাইফ, সব কিছুই খুবই সুন্দর লাইফ। ওখানে দুঃখ থাকে, সুখ থাকে, কষ্ট থাকে, আকাঙ্ক্ষা থাকে, না পাওয়ার কষ্ট থাকে, সবই থাকে। বাট আমার কাছে দিন শেষে মনে হয় যে এভরিথিং ইন লাইফ কামস আপ উইথ এ প্যাকেজ। আপনার কাছে লাইফে সব কিছুই হচ্ছে একটা প্যাকেজ আকারে আসে। এখানে যেটাই আসবে লাইফে সেটাতে সুখও থাকবে, দুঃখও থাকবে, অ্যান্ড এটাই নর্মাল। সো উই হ্যাভ টু লিভ উইথ ইট। সো আমাদের লাইফের যেই সময় যেই ফেজ আছে ওই ফেজটাকে আসলে ওই ফেজ নিয়ে আমরা এখন প্রায় মানুষজন হতাশ হয়ে যাচ্ছি, বা আমরা অনেক হতাশ হই। ওই হতাশার জায়গায় মাঝখান থেকে ছোটো ছোটো হ্যাপি মোমেন্টস বের করে নিলে হয়তো লাইফটা অনেক সুন্দর মনে হয় আর কি, আমার কাছে মনে হয়। সো সেটা হতে পারে বই পড়া, সেটা হতে পারে ফ্যামিলির সাথে সময় কাটানো, বা সেটা হতে পারে বন্ধু বান্ধবের সাথে গল্প করা, যে কোনো কিছু ছোটোখাটো যে কোনো জিনিস যেটা আনন্দ দেয় সেটাই করা আসলে মনে হয় যে হাজার প্যারার মাঝখানেও অ্যাটলিস্ট নিজেকে খুঁজে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়, এই আর কি। সো আমি মনে করি যে যারা অডিয়েন্স আছে তারা এই জিনিসটা প্র্যাকটিস করার হয়তো একটা চেষ্টা করলে লাইফে চিল থাকতে পারবে। আমিও লাইফে অনেক সবসময় চিল থাকতে চাই। সো চিল থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। যতই প্যারা থাকুক, যতই টেনশন থাকুক, লাইফ গোজ অন। সো চিল, এটাই। ওকে, সো থ্যাংক ইউ রুহাল। আজকে আমরা আমার মনে হয় যে বেশ ভালো একটা আড্ডা দিয়েছি। সো সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ।